আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ব্যাচ 3 সিডিসিএস ওরিয়েন্টেশন ক্লাস। যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে এই ক্লাসে জয়েন করেছেন সবাইকে সিডিসিএস এর আমাদের নতুন ব্যাচে স্বাগত জানাচ্ছি। আমরা প্রফেশনাল জার্নির আন্ডারে মূলত সিডিসিএস কোচিংটা কন্ডাক্ট করি। সিডিসিএস এর পাশাপাশি আমরা ব্যাংক প্রমোশন রিটেন অ্যান্ড ভাইভা সকল গ্রেডের জন্য এই কোর্সটিও কন্ডাক্ট করছি। ব্যাংক প্রমোশনের ভাইবার স্পেশাল শর্ট টাইমের একটা কোর্স আমরা কন্ডাক্ট করি 5 or 7 ক্লাসেস এর মধ্যে। যারা খুব অল্প সময়ের জন্য ভাইবার প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আমরা একটা কোর্স কন্ডাক্ট করি। সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট এই কোর্সটি কন্ডাক্ট করি। আর ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন জেআইবিবি এবং এআইবিবি ফুল কোর্স আমরা কন্ডাক্ট করি সকল সাবজেক্ট একত্রে, অর্থাৎ পার্ট 1 এর 6টা সাবজেক্ট, পার্ট 2 এর 6টা সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট সহ সকল কিছু আমরা মোটামুটি কভার করি আমাদের কোর্সে। এই 4টা কোর্স বর্তমানে আমাদের কন্টিনিউ করি। ডিপ্লোমাটা কন্টিনিউ করছি, ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনটা কন্টিনিউ করছি একদম শুরু থেকে, একদম শুরু থেকে কন্টিনিউ করছি। আর সিডিসিএস এটা আমাদের থার্ড ব্যাচ। আর ব্যাংকিং প্রমোশন রিটেন অ্যান্ড ভাইবার সেকেন্ড ব্যাচ, ব্যাংক প্রমোশন ভাইবা স্পেশালের ফার্স্ট ব্যাচ কমপ্লিট হয়েছে, সেকেন্ড ব্যাচ এখনো স্টার্ট আমরা করিনি। আজকে আমাদের সিডিসিএস এর ক্ষেত্রে আজকে আমরা কথা বলবো। বেসিকলি আমরা আসলে সিডিসিএস পরীক্ষা কেমন হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। তার পাশাপাশি আমরা কথা বলবো আপনারা যারা জয়েন করছেন, অপরিচিত বা বিভিন্ন বিভিন্ন লিঙ্ক থেকে জয়েন করছেন, আপনারা জয়েন করার পরে সবাই একটু মিউট হবেন। আহ, তাহলে আমাদের ক্লাস কন্ডাক্ট করতে একটু সুবিধা হবে। আমরা সিডিসিএস এর আমরা যে কোর্সটা কন্ডাক্ট করব, অর্থাৎ আমাদের যে নতুন ব্যাচ, আজকে ওরিয়েন্টেশন ক্লাস সব ঠিকঠাক থাকলে আমরা রবিবার থেকে বা আগামীকালকে বা পরের দিন থেকে আমরা ক্লাস শুরু করব। মানে যেহেতু আজকে স্টার্ট করব, একটা দিন ইন্টারভেল রেখে আমরা রবিবারে প্রথম ক্লাস দিব। মানে রবিবারে সিডিসিএস এর আপনাদের ব্যাচের ক্লাসটা আমরা সকালেই রাখবো। আমরা প্ল্যান করছি ইনশাল্লাহ রবিবার থেকে প্রতি উইকে ফ্রাইডে এবং স্যাটারডে আমরা ক্লাস কন্ডাক্ট করবো ইনশাল্লাহ। পুরো কোর্সটা আমি একজনই কন্ডাক্ট করব। এখানে ধরেন মেন্টরের চেঞ্জ বা অন্য ইস্যু, একজনের পড়াটা ইজিয়ার মনে হচ্ছে আরেকজনের পড়াটা একটু কঠিন মনে হচ্ছে, এই টাইপের কোনো ধরনের অ্যাম্বিগুইটি আপনাদের এই কোর্সে হবে না ইনশাল্লাহ। যারা মানে অনেকেই ম্যাক্সিমামই হয়তো আমাকে চিনেন, যারা অপরিচিত বা অন্য জায়গার লিঙ্ক থেকে জয়েন করেছেন তাদের জন্য আমার পরিচয়টা একটু দিচ্ছি। আমি জাকির হোসেন। আমি সিডিসিএস করেছি 2017 সালে। ইনফ্যাক্ট 2015 সালে আমার ব্যাংকিং ক্যারিয়ার শুরু 2015 সালে। আমি সিডিসিএস পরীক্ষা দিয়েছি 2017 সালে। সিএসডিজি পরীক্ষা দিয়েছি 2023 সালে, 22 সালে। ক্যাম্পস পরীক্ষা দিয়েছি 2021 সালে। সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অ্যান্ড অডিটর পরীক্ষা অর্থাৎ সিএস আউফিল এক্সামটা দিয়েছি 2021 সালে। ডিপ্লোমা পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট করেছি 17-18 এই 2 বছরে। সার্টিফাইড সিকিউর কম্পিউটার ইউজার, এটা হচ্ছে সিএসসিইউ, ইসি কাউন্সিল থেকে একটা সার্টিফিকেশন। এই কোর্সটা কন্ডাক্ট করেছি 2021 সালে। বিআইবিএম থেকে এমবিএম করেছি 2019 সালে, অর্থাৎ ব্যাংকে জয়েন করার পর থেকে বিআইবিএম এ আমার মানে এমবিএম এর ডিউরেশনটা স্টার্ট হয় 2019-এ গিয়ে সেটা আসলে কমপ্লিট হয়েছে আমার। এইটুকু হচ্ছে মোটামুটি আমার পরিচয়। আমি বাই প্রফেশন একজন ব্যাংকার। কোনো একটা একটা ব্যাংকে ট্রেড ফাইন্যান্সে আমি কাজ করছি। আমি আপনাদেরকে সবাইকে স্পেস দিব। আমি আমার মানে কোর্স প্ল্যান অথবা সিডিসিএস এর প্রসেস সকল কিছু কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে টাইম দিব। আপনারা চাইলে আপনারা আপনাদের যে কোনো ওপিনিয়ন আপনারা শেয়ার করতে পারবেন।
শুরুতেই আমরা যেহেতু সিডিসিএস নিয়ে কথা বলছি, নতুন ব্যাচ সিডিসিএস আমরা স্টার্ট করতে চাচ্ছি, শুরুতেই আমরা সিডিসিএস এর সাজেশন বা সিলেবাসটা আসলে কি সেটা নিয়ে একটু কথা বলি। সিডিসিএস এর কমপ্লিট যদি বলি, টোটাল সিলেবাসে 7 ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে। এর মধ্যে 6টা হচ্ছে ফর্মাল রুলস বা রেগুলেশনস, যেটাকে যেভাবে আমরা বলি না কেন, আর একটা টেক্সট বুক আছে। টোটাল 6টা রুলস এবং একটা টেক্সট বুক, এ হচ্ছে সিডিসিএস এর টোটাল সিলেবাস। রুলসগুলির মধ্যে নাম্বার 1 হচ্ছে ইউনিফর্ম কাস্টমস অ্যান্ড প্র্যাকটিস ফর ডকুমেন্টারি ক্রেডিটস, অর্থাৎ যেটাকে আমরা বলি ইউসিপি 600 বলে, আমরা সবাই আমাদের সবার কাছে যেটা সমাদৃত। ইউসিপি 600টা আমরা এখানে কভার করতে হবে। এটা প্রাইম সিলেবাসের কোর পার্ট দখল করে আছে। ইউসিপি 600 ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস, ISBP 821, এটা হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস, যেটাতে আসলে ইউসিপির ডিটেইলটা এলোবোরেশন থাকে। 3 নম্বরে ইউনিফর্ম রুলস ফর ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট আন্ডার ডকুমেন্টারি ক্রেডিট, URR 725, এটা আরেকটা রেগুলেশনস, আরেকটা রুলস। এইখানে 17টা আর্টিকেলের মাধ্যমে একটা রুলস সেট আপ করা হয়েছে। এই রুলসটাও আপনাদের সিডিসিএস এর সিলেবাসে রয়েছে। 4 নম্বর হচ্ছে ইউসিপি 600 এর ইলেকট্রনিক ভার্সন, যেটাকে আমরা ইইউসিপি ভার্সন 2.1 বলি। এই ভার্সনটাও আপনাদের পড়তে হবে, বাট এই ভার্সনটা ছোট, নিয়ার অ্যাবাউট 10টা 11টা আর্টিকেল নিয়ে একটা রুলস। 6 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, বা যেটাকে আমরা আইএসপি বলি। এটা ভার্সন হচ্ছে 98 এর, ISP 98। এটাও আপনারা আমরা আমাদের কোর্সে অ্যাড করতে হবে, বিকজ এটাও সিডিসিএস এর মূল সিলেবাসে আছে। এই 6টা রুলস এর পাশাপাশি গ্যারি কুলারের একটা টেক্সট বুক রয়েছে, যেটা সিডিসিএস যেই অথরিটি থেকে, অর্থাৎ এলআইবিএফ থেকে, আইসিসির অধীনে এলআইবিএফ থেকে সার্টিফাইড, তাদের মাধ্যমে এই বইটাকে আসলে পার্মানেন্টলি সিডিসিএস এর জন্য টেক্সট বুক হিসেবে সিলেক্ট করা হয়েছে। এই বইটাও আপনাদেরকে দেখতে হবে। এ হচ্ছে 7টা টোটাল, যদি আমি রিডিং ম্যাটেরিয়ালস বলি বা সিনোপসিস বলি বা আমার তোমার লোকটা তো টপিকস কোনো কাভারের ইস্যু বলি, সবকিছু এই 7টা জিনিস কভার করবে। এখন কথা হচ্ছে এই 7টা জিনিস আমরা একসাথে বা কিভাবে কালেক্ট করতে পারি, বা আমাদের কালেকশনের জন্য আমরা কি করতে পারি বা কি করব। মূলত এই 6টা রুলস মিলিয়ে আমাদের একটা পার্মানেন্ট একটা টেক্সট বুক আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই টেক্সট বুক। এটা যারা আমাদের সাথে ব্যাচে ইনক্লুড হবেন, আমরা আপনাদেরকে এই বইটা দিয়ে দিব। এর পাশাপাশি গাইড ফর ডকুমেন্টারি ক্রেডিট, অর্থাৎ ক্যারিকুলারের যে বইটা, সেটা হচ্ছে এই যে এরকম বই। এই বইতে টেক্সট বুকটা কাভার হবে, অর্থাৎ ক্যারিকুলারের বইটা কাভার হবে। আর এই বইটা যেটা, সেখানে 6টা রুলস একত্রে অ্যাকুমুলেটেড করা হয়েছে। শুধু 6টা রুলস না, এর পাশাপাশি এর পাশাপাশি আপনার কালেকশনের জন্য যে রুলস অথবা ডিমান্ড গ্যারান্টির জন্য যে রুলস, সেই রুলস গুলিকেও আমরা সেখানে অ্যাকুমুলেট করেছি। অর্থাৎ এই একটা বইতে আপনাদের সিডিসিএস বা সিডিসিএস এর পাশাপাশি সমসাময়িক অন্যান্য ফরেন বিজনেস রিলেটেড যে কোনো রুলস কে আমরা একত্রে কালেক্টিং এই বইটাতে অ্যাকুমুলেট করেছি। তাহলে এইটা হচ্ছে একটা টেক্সট বুক আপনাদের, বা এটা একটা রিডিং ম্যাটেরিয়ালস এর বুক, আর এটা হচ্ছে একটা বুক। এই দুইটা হচ্ছে ইনিশিয়ালি আপনাদের বই। এই দুইটা বই কভার করলে আপনি আসলে সিডিসিএস এর কমপ্লিট প্রিপারেশনের জন্য অন্য কোনো রেফারেন্স বুক আপনার প্রয়োজন নাই। আমাদের এখানে আমরা যখন ক্লাস নিব টাইম টু টাইম, বা পার ডে আমাদের যে ক্লাস থাকবে বা পার উইক আমাদের যে ক্লাস থাকবে, সেই ক্লাসে আমরা এই বইয়ের পাশাপাশি এডিশনাল ডে ক্লাস ওয়াইজ সিনোপসিস দিব। হয়তো ম্যাক্সিমাম সিনোপসিস থাকবে যে এই বইয়ের রুলস গুলি দিয়েই সিনোপসিস তৈরি করব, সেটাকে হয়তো আমরা কারেকশন করব, কিছু লাইন শর্ট করব, এডিশনাল কোনো ইনফরমেশন দরকার হলে সেগুলিকে আমরা সেখানে অ্যাড করব। তাহলে সিডিসিএস এর সিলেবাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। সিডিসিএস এর রিডিং ম্যাটেরিয়ালসটা কি হবে সিডিসিএস প্রিপারেশনের জন্য, এই জায়গাটাতেও আশা করছি কারো কোনো কোয়েশ্চেন নাই। যারা দেরিতে জয়েন করছেন বা একটু পরে জয়েন করছেন, আমি আর আগের কথায় রিক্যাপ করব না, কারণ ক্লাসটা আমরা রেকর্ডিং করছি। সুতরাং রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব। গ্রুপে দিয়ে দিলে আপনারা রেকর্ডিংটাও যতটুকু ল্যাপসেস হয়েছে ততটুকু আপনারা শুনতে পারবেন ইনশাল্লাহ। এবারে যাব আমি সিডিসিএস এর টোটাল পরীক্ষার আসলে প্ল্যান, বা সিডিসিএস এর কি আসে পরীক্ষায়, কেমন হয় পরীক্ষা, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। সিডিসিএস এর কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে এখানে
70টা এমসিকিউ থাকে। এই যে একটু আগে আমরা যে বইটা পড়েছি, গ্যারি কোলেরের একটা বই, আর 6টা রুলস পড়বো, সকল কিছুকে সকল পড়া কমপ্লিট হওয়ার পরে আপনি আসলে সিডিসিএস মেইন পরীক্ষা যখন দিতে যাবেন, তখন ওই পরীক্ষায় আপনার 70টা এমসিকিউ থাকবে। আর 30 মার্কসের থেকে সিমুলেশন বলে। সিমুলেশন মানে হচ্ছে অনেকগুলি ডকুমেন্ট দিয়ে দিবে, সেই ডকুমেন্ট থেকে আপনি চেক করবেন। চেক করে আপনাকে ডিসক্রিপেন্সি বের করতে বলবে 5টা, সেটাতে 10 মার্কস থাকবে। এই টাইপের 3টা কোয়েশ্চেন থাকবে। তাহলে সিমুলেশন বেসিস তিন সেট কোয়েশ্চেন থাকবে, এটাতে থাকবে 30। আর ফ্রেশ এমসিকিউ থাকবে 60। আরো 10টা এমসিকিউ থাকবে। এমসিকিউ দেখেন দুইটা পার্ট। সিরিজেস এর মেইন পরীক্ষাটা দুইটা পার্টে হয়। প্রথম পার্ট হয় পার্ট এ, এখানে এমসিকিউ থাকে 60টা। এই এমসিকিউ গুলি একটু সোজা হয়, মানে একটু, মানে খুব ক্লামজি হয় না, খুব বড় সেন্টেন্স দেওয়া থাকে না, যুক্তি তর্ককে খুব বেশি পেঁচানো হয় না। প্রথম পার্ট ওয়ান এর এমসিকিউ। পার্ট বির যে এমসিকিউটা, এই স্ট্যান্ড অ্যালোন এমসিকিউ 10টা যেটা, এটা একটু কেস স্টাডি টাইপের এমসিকিউ, একটু বড় হয় এমসিকিউ, এবং এটা একটু কমপ্লিকেটেড থাকে। এবং আমরা যখন রুলস পড়াবো, ইউসিপি পড়াবো বা অন্যান্য জায়গায় যখন যাব, তখন আপনি দেখবেন যে আমি আমি পড়ানোর সময় বলবো যে এই জায়গাটা কেস স্টাডির জন্য, সিমুলেশনের জন্য ইম্পর্টেন্ট, এটা স্ট্যান্ড অ্যালোন অ্যান্সারের জন্য ইম্পর্টেন্ট, এটা পার্ট ওয়ান এর কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এই পার্টগুলি কিন্তু আমি শেয়ার করবো আপনাকে, কমপ্লিটলি বলে দিব ক্লাসে। তাহলে ফ্রেশ এমসিকিউ পার্ট ওয়ানে থাকবে 60টা, স্ট্যান্ড অ্যালোন এমসিকিউ থাকবে 10টা, সিমুলেশন থাকবে 3 সেট। সেই 3 সেট সিমুলেশনে বিভিন্ন ধরনের ডকুমেন্টও থাকবে, ডকুমেন্ট সহ একত্রে থাকবে। একত্রে থাকার পর টোটাল আপনার 100 মার্কসের পরীক্ষা হবে। 100 মার্কসের মধ্যে আপনি যদি 70 বা তার উপরে মার্কস পান, তাহলে আপনি পাস করবেন। মানে বরাবর যদি 70 পান তাহলে পাস, 70 অ্যান্ড অ্যাবভ পাস। নো নেগেটিভ মার্কিং, এখানে নেগেটিভ কোনো মার্কিং নাই। আপনি যদি কোনো কোয়েশ্চেন ভুল করেন, তাহলে এটাতে মাইনাস কোনো মার্কিং হবে না। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস জানার জন্য। মিনিমাম 60% মার্কস আপনার পার্ট টু থেকে কভার করতে হবে। এটা সিমস টু বি কমপ্লিকেটেড ফর অল। কারণ এই পার্টে, এই 40-এর মধ্যে ম্যান্ডেটরি আপনাকে 60% মার্কস পেতে হবে। 60% বা তার বেশি মার্কস পেতে হবে। তাহলে আমি ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি, যে কেউ একজন এই পার্টে উপরের 60-র মধ্যে ধরেন কেউ 50 পেল, পার্ট বির মধ্যে সে 22 পেল, তাহলে তার গ্র্যান্ড সাম হচ্ছে 72। 70-এর উপরে পাশ হওয়ার কথা। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এই যে 40, এই 40-র 60% মার্কস হচ্ছে 24। মানে আপনি পার্ট টু তে 24 বা তার অ্যাবভ মার্কস মাস্ট পেতে হবে। তাহলে শুধুমাত্র আপনি এখানে 24-এর বিলো 24 বলে আপনি 72 পেলেও কিন্তু ফেল করবেন, পাস করবেন না, আপনার ফেল আসবে রেজাল্ট। তাহলে সেকেন্ড পার্টের এখানে 24 মেক শিওর করাটা সিডিসিএস পার্টের পাশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যু। কারণ এখানে সিমুলেশন, যারা ট্রেডে কাজ করছে না তাদের জন্য সিমুলেশন সলভ করাটা একটু টাফ হয়ে যাবে, বা তাদের কাছে একটু কঠিন মনে হবে। এই সবকিছু মিলিয়ে সিডিসিএস এর ট্রিকি পার্টটা হচ্ছে পার্ট টুর এই অংশ, এই অংশটুকুতে পাশ করা। আমরা তো মোটামুটি কোয়েশ্চেন প্যাটার্নটা বলেছি এই 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 এতটুকু জায়গায়, যে কোয়েশ্চেনটা এরকম থাকবে। আমি একটু সময় নিব, আমরা একটু একটা এলআইবিএফ এর, মানে লন্ডন ইনস্টিটিউট অফ ব্যাংকিং, যেই যে ইনস্টিটিউশন পরীক্ষা নেয়, তাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন আমরা একটু দেখবো। মানে আগের বারে, এটা কনফিডেন্সিয়াল, আমরা একটা কোয়েশ্চেন একটু দেখবো। মানে এই কোয়েশ্চেনগুলি আসলে আমি যে বলেছি পার্ট ওয়ানে 60, পার্ট টু তে 30 বা 10, এই মার্কস গুলি কিভাবে হয়, কোয়েশ্চেনটা আসলে কেমন হয়, সেই কোয়েশ্চেনের একটা প্যাটার্ন আমরা দেখব। রিকোয়েস্টেড ইউ অল প্লিজ, আপনারা মানে অলমোস্ট 50 জয়েন। আপনারা একটু যারা জয়েন করবেন, আপনারা একটু মানে জয়েন করার সময় হয়তো আনইনটেনশনালি আনমিউট থাকে, একটু মিউট করে নিবেন প্লিজ। ভলিউমটা লো মনে হচ্ছে। সবার কাছে কি ভলিউমটা লো মনে হচ্ছে? অন্যদের কাছে ভলিউমটা কি লো মনে হচ্ছে? না ভাইয়া।
ঠিক আছে, তাহলে ম্যাডাম আপনার ওখানে ইটস ওকে ভাইয়া, তাহলে আপনার ওখানে একটু ডিভাইসটা একটু চেক করেন প্লিজ। আমরা এখন একটা সিডিসিএস এর ফাইনাল এলআইবিএফ অর্থাৎ লন্ডন ইনস্টিটিউট অফ ব্যাংকিং যেই কোয়েশ্চেনটা করে সেরকম একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখবো। আমি যে বললাম যে কোয়েশ্চেনটা এরকম এরকম হয়, সেটা দেখার চেষ্টা করব। এটা আমাদের সলভ করার দরকার নাই, আমি শুধু দেখব। এই হচ্ছে মেইন পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্নটা এরকম থাকবে। শুরুর দিকে একটু লেখা থাকবে যে পরীক্ষা এত 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 ঘন্টার পরীক্ষা, প্রত্যেক কোয়েশ্চেনের মান এমন। তারপরে আরো কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনি কিভাবে অ্যান্সার করবেন সেই ইনস্ট্রাকশন গুলি ফলো করবে। করার পরে এই যে সেকশনে লেখা আছে, দেখেন সেকশনে, সেকশনে লেখা 1 নাম্বার কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেন থাকবে, এরকম 4টা অ্যান্সার থাকবে, এবং এরকম শুধু দাগ দেওয়া থাকবে, কিছু লেখা থাকবে না, এ বি সি ডি থাকে না। যেটা অ্যান্সার আপনি, আমি এখানে তো আমার যেহেতু এটাকে আমি অন্য ভার্সনে নিয়ে আসছি, আপনি শুধু এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে এটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিক করার পর যখন ওই মেইন পরীক্ষা কিন্তু আমার যেখানে 1 2 3 এইভাবে আসছে, মেইন পরীক্ষা প্রথম প্রত্যেকটা পেজে একটা কোয়েশ্চেন আসবে। আপনি যখন এই একটা কোয়েশ্চেন এটা কমপ্লিট করবেন, এটা দেখবেন, তখন আপনি নেক্সট দিলে 2 নম্বর কোয়েশ্চেনটা চলে আসবে। এই 2 নম্বর কোয়েশ্চেন আসলো, অ্যান্সার করলেন, এবং এই প্রত্যেকটা পার্টের অ্যান্সার করলেন। 3 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করলেন, 4 নম্বর কোয়েশ্চেন অ্যান্সার করলেন, এই কন্টিনিউ হচ্ছে, কোয়েশ্চেন কন্টিনিউ হচ্ছে। দেখেন 5 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, 6 7 8, কোনো কারণে ধরেন এমন হতে পারে যে আপনি তো পরীক্ষা দেওয়ার সময় প্রথম দিকে তো একটু ফ্যাসিলিটেড থাকবেন, আপনার কাছে মনে হবে কোনটা অ্যান্সার হবে না কি হবে, তার মধ্যে মানে মেন্টাল একটা একটু প্রেশার থাকবে। পরীক্ষার শুরুতে গিয়ে সব প্রশ্নের অ্যান্সার পাবেন এমন কোনো কথা নাই। ধরেন এমন হলো যে এই 6 নম্বর কোয়েশ্চেনটা আপনার অ্যান্সারটা এটা দিচ্ছেন আপনি, বাট আপনি কনফিউজড যে এটা আসলে অ্যান্সার হবে না না হবে। মনে হচ্ছে অ্যান্সারটা এটা, আবার একটু কনফিউশন মনে হচ্ছে, মানে মেক শিওর না, 1 থেকে 5 পর্যন্ত আপনি শিওর ছিলেন অ্যান্সার, বাট 6 নম্বরে এসে আপনি কনফিউশনে পড়ে গেছেন। তখন এই 6 নম্বরটা যে পেজে থাকবে, এই পেজের ডান দিকে নেক্সট দেওয়ার আগে আরেকটা ফ্ল্যাগ টাইপের একটা বাটন থাকবে। আমরা অনলাইন যখন এক্সাম নিব তখন সেটা সেখানে আপনাদেরকে এটা অ্যাড করে দিব, আপনারা দেখবেন। ওই আপনি এটাকে অ্যান্সার দিবেন, দিয়ে ওই বাটনটা ক্লিক করবেন। বাটনটা ক্লিক করা মানে হচ্ছে এটা আপনি পেন্ডিং রেখে দিয়েছেন, এটা আবার রিভিউ করবেন। বাট কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না টিক দিয়ে আপনি নেক্সট দিলে পরের কোয়েশ্চেনে যেতে পারবেন না। এটা খুব জরুরি আমাদের মেইন পরীক্ষার জন্য, মেইন পরীক্ষার সময় এটা খুব মাথায় রাখতে হবে। আপনি ধরেন 6 পারছেন না, নেক্সট দিলে কিন্তু সাথে যাবে না, 6 বাটন আপনি ক্লিক করতে হবে, দেন আপনি সাথে যেতে পারবেন। তাহলে 6 যদি কনফিউশন হয়, ওই বাটন ক্লিক করবেন, বাট তার আগে ফ্ল্যাগটাকে ক্লিক করে রাখবেন, তাহলে এটা আপনার পেন্ডিং লিস্টে জমা থাকবে যে এই কোয়েশ্চেনটা আপনার পেন্ডিং। ওকে, কন্টিনিউশন কন্টিনিউশন চলছে পরীক্ষা, কিন্তু আমি আসছে একটার পর একটা। আর আপনার এই ডান দিকে সময়টা লেখা থাকে, সময়টা লেখা থাকে যখনই আপনি পরীক্ষায় লগ ইন করবেন, তখন এখানে 3 ঘন্টা লেখা থাকবে। আস্তে আস্তে সময় কমবে, পরীক্ষার সময়টা কমবে, বাড়ে না 1 2 3 4 5 6 7 8 9 মিনিট এরকম হয় না, কমে। 3 ঘন্টা থেকে 2 ঘন্টা 59 58 57 এইভাবে এইভাবে কমে আসবে। ওকে, কন্টিনিউশন 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 চললো। 30 31 এগুলি আমরা এই কোয়েশ্চেন আমরা সলভ করব। বাট এখন আসলে আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পলটা দেখাচ্ছি। কিছু দেখেন 1 থেকে 60 পর্যন্ত কোয়েশ্চেন গুলিতে প্রশ্নটা খুব বেশি বড় থাকে না, 1 লাইন 1.5 লাইন 2 লাইন। মানে এগুলি যারা রুলস এবং রেগুলেশনস গুলি মোটামুটি ভালো করে জানবে পড়বে, তাদের এই পার্টের কোয়েশ্চেনটা ইজিয়ার হবে, মানে খুব বেশি কঠিন মনে হবে না যারা রুলস এবং রেগুলেশনস গুলি জানবে। 60 পর্যন্ত কমপ্লিট হওয়ার পরে পার্ট 1টা শেষ হয়ে যায়। 60 পর্যন্ত কমপ্লিট করার পরে পার্ট 1টা শেষ। 61 থেকে হচ্ছে পার্ট 2টা শুরু। পার্ট 2টাতে কোয়েশ্চেনটা একটু বড় হবে। এই যে দেখেন, যিনি পরীক্ষা দিয়েছেন পার্ট 2 প্রথম কোয়েশ্চেনটাই তার ভুল ছিল। 62 দেখেন প্রশ্নটা কত বড়, খেয়াল করেছেন, দেখেন প্রশ্নটা কত বড়। তারপরে 63 অলমোস্ট বড় কোয়েশ্চেন, একটা 2টা সেন্টেন্স প্যারা। 64 বড়, অনেকগুলি প্যাটার্ন দেওয়া। 65 কোয়েশ্চেন বড়। 66 কোয়েশ্চেন বড়। 67 কোয়েশ্চেন বড়, এই যে স্ট্যান্ড অ্যালোন পার্ট 2 কোয়েশ্চেন। 68 70 70 পর্যন্ত 10টা স্ট্যান্ড অ্যালোন কোয়েশ্চেন কাভার হবে, যেটা প্রত্যেকটাতে 1 1 মার্কস করে। এই 71-এ যখন যাবেন, আমি 71 72 73 এই 3টা কোয়েশ্চেন একটাতে 10 মার্কস। 71-এ যখন যাবেন, তখন এই 71-এর সাথে এরকম একটা লিঙ্ক দেওয়া থাকবে।
আমি এটা তো কপি পেস্ট করেছি, আমি লিঙ্কটাতে আপনারা এখন ঢুকতে পারবেন না। বাট আপনারা যখন মেইন পরীক্ষা যাবেন, মেইন পরীক্ষা যাবেন, এটা অলমোস্ট যাওয়া যাচ্ছে যদিও। আচ্ছা, আমি লোডে যাব না, মানে আপনি যদি এটাতে যান তাহলে জাস্ট একটু সময়। আমি একটু নিচে যাচ্ছি, একদম নিচে চলে যাচ্ছি। আমি এখানে লিঙ্ক করে, যেহেতু আমি জুমে আছি, ওখান থেকে লিঙ্কটা নিয়ে আসবো না আমি, মানে একটা কনফিডেন্সিয়াল ইস্যু আছে। আপনারা এরকম একটা অন্য কালারের একটা লিঙ্ক থাকবে, আপনি এখানে ক্লিক করলে এই 71-এর জন্য যতগুলি ডকুমেন্ট দরকার ওই ডকুমেন্টের একটা লিঙ্ক চলে আসবে আপনার সামনে, ওই ডকুমেন্টগুলি চলে আসবে, ধরেন 4টা 5টা ডকুমেন্ট আসবে। ডকুমেন্ট আসার পর ওই 4টা 5টা ডকুমেন্টের সাথে মিলিয়ে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যে এই কোয়েশ্চেন ইনস্ট্রাকশন দেওয়া আছে, বলা আছে ডকুমেন্টারি ক্রেডিট MT700 সিমুলেশনে আছে। এখানে একটা মানে একটা সুইফট মেসেজ দেওয়া আছে, অথবা 4টা 5টা ডকুমেন্ট দেওয়া থাকবে। সেইখান থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে ওই 4টা ডকুমেন্ট চেক করে আইডেন্টিফাই দ্য 5 অ্যান্সার্স গিভেন বাই ইউর ব্যাংক টু বেনিফিশিয়ারি দ্যাট আর কারেক্ট। নিচের 10টা থেকে যে কোনো 5টা সঠিক অ্যান্সার কারেক্ট করার জন্য আপনি এই বাম দিকে, এই এখান থেকে যে কোনো 5টার ডান দিকে ক্লিক করবেন, ক্লিক করবেন। ওই ডকুমেন্টগুলি চেক করে ওই 4টা, এখানে ক্লিক করে যে 4টা ডকুমেন্ট আসবে সেই 4টা ডকুমেন্ট চেক করে আপনি এই এই জায়গা থেকে 5টা কোয়েশ্চেন পিক করবেন। 71 শেষ। 72 সেম একই রকম। এখানেও একটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এখানেও আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে। তবে এখানে ধর যদি কোনো এজাম্পশন দিয়ে দেয়, কোনো কেস স্টাডি দেয়, কোনো হিস্ট্রি দেয়, এটা কিন্তু আপনাকে পড়ে আসতে হবে। পড়ে আসার পর এখানেও আপনাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে এখান থেকে যে কোনো 5টা সেন্টেন্স ক্লিক করতে, আপনি ক্লিক করলেন। 72 শেষ। 73 সেম একই রকম, এই কালার দেওয়া আছে, এখানে ক্লিক করলে ডকুমেন্ট আসবে, সেটা চেক করবেন। চেক করার পর এখানেও আপনাকে 5টা সেন্টেন্স সিলেক্ট করতে বলেছে। এখন 5টা যে সেন্টেন্স সিলেক্ট করতে বলেছে, এটা সঠিক উত্তর না ভুল উত্তর না কি সিলেক্ট করতে বলবে, এটা আপনি কোয়েশ্চেন পড়লে বুঝবেন। বাট এই অ্যান্সারগুলি সবগুলি ডিপেন্ড করবে এই ডকুমেন্টেশনের উপর। তাহলে 71, 72, 73, এই তিনটাকে আমরা বলি সিমুলেশন। আছে সিমুলেশন 1, সিমুলেশন 2 অ্যান্ড সিমুলেশন 3। তিনটা সিমুলেশন যখন আপনি কমপ্লিট করবেন, তিনটা সিমুলেশন যখন আপনার কমপ্লিট হবে, তখন আপনি মনে করেন ধরেন শেষ পরীক্ষা, 3টা সিমুলেশন দেওয়ার পরে আপনি পরীক্ষা শেষ। তখন আপনার তো ওই যে মনে আছে শুরু থেকে আপনি একটা ফ্ল্যাগ ক্লিক করে রেখেছেন, ওই ফ্ল্যাগটাকে তখন ক্লিক করলে শুধুমাত্র যেই যেই কোয়েশ্চেনগুলি আপনার মানে কনফিউশন ছিল সেই কোয়েশ্চেনগুলি আসবে। ধরেন 6 নম্বর কনফিউশন ছিল, প্রথমেই আসবে 6। 13 কনফিউশন ছিল, 13। 19 কনফিউশন ছিল, 19। যেটাতে যেটাতে আপনি ফ্ল্যাগ দিবেন, তখন আপনি আবার এগুলি রিভিউ করে ফেলবেন। রিভিউ করার পরে ফাইনাল, একদম ফাইনাল সব শেষ, টাইম বারের 1 মিনিট বা 1.5 মিনিট আগে মিনিমাম আপনি কোয়েশ্চেনটা সাবমিট করবেন। এই ডান দিকে সাবমিট একটা অপশন আছে, সাবমিট করবেন। সাবমিট করার পরে নিচের দিকে একটা অপশন আসবে কনফার্ম। প্রথমে সাবমিট করলে সাথে সাথে নেয় না, সাবমিট করার পরে লেখা আসবে কনফার্ম, তখন আপনি কনফার্ম ক্লিক করবেন। করলে আপনার সিডিসিএস পরীক্ষা শেষ। এটা একটু মুভ করবে, ঘুরবে ঘুরবে ঘুরবে, এরকম ঘুরার পরে ধরেন 30 বা 35 সেকেন্ডের মতো ঘুরবে। ঘুরার পরে একটা মেসেজ চলে আসবে, কনগ্রেচুলেশন, ইউ আর পাস দ্য সিডিসিএস এক্সাম, অথবা সরি, ইউ আর নট পাস দ্য সিডিসিএস এক্সাম। পরীক্ষা শেষ। তাহলে এই সিডিসিএস পরীক্ষাটা আমি দিতে পারবো অনলাইনের মাধ্যমে, যে কোনো জায়গা থেকে, যে কোনো সেন্টার থেকে আমি দিতে পারবো। পরীক্ষার প্যাটার্নটা নিয়ে আমি একটু পরে বলছি। আমি কোয়েশ্চেন প্যাটার্নটা দেখিয়েছি যে এই টাইপের কোয়েশ্চেন হয় আমাদের পরীক্ষায়। আমরা রিয়েল এই টাইপের এক্সাম নিয়ে 3টা মডেল টেস্ট আপনাদেরকে কভার করব। আর এর পাশাপাশি LIBF থেকে, অর্থাৎ সিডিসিএস অথরিটি থেকে 3টা মডেল টেস্ট দিবে আপনাকে, আপনি যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আমরা সেই 3টা মডেল টেস্টও সলভ করবো। টোটাল 6টা মডেল টেস্ট ইনশাল্লাহ আমরা সলভ করবো। কোয়েশ্চেন নিয়ে আর কারো এই কোয়েশ্চেনটা, যেহেতু এখান থেকে আমি আবার আমাদের রেগুলার শিটে চলে যাব, এই কোয়েশ্চেন নিয়ে কারো ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কিনা? LIBF এর কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কারো এডিশনাল কোয়েশ্চেন আছে কিনা? লাস্টের 3টা কোশ্চেন একটু বলবেন, যে 10 mark।
লাস্টের তিনটা কোয়েশ্চেন, হচ্ছে, এটাকে বলা হয় সিমুলেশন। এই সিমুলেশনের তিনটা কোয়েশ্চেনে এটা ডকুমেন্ট চেকিং করতে হয় মেইনলি। চারটা পাঁচটা ডকুমেন্ট দেওয়া থাকে এবং ডকুমেন্টগুলি এখানে দেওয়া থাকে না, একটা লিঙ্ক দেওয়া থাকে, সেখানে লিঙ্কে ক্লিক করলে ডকুমেন্টগুলি আসে। ওই ডকুমেন্টগুলি থেকে আপনি লিঙ্কের ওখানে যখন লিঙ্ক ক্লিক করবেন ডকুমেন্টগুলি আসবে। ডকুমেন্টের কোনায় একটা মানে পজ করার একটা জায়গা আছে, সেখানে পজ করলে আপনি আবার মেইন শিটে চলে আসবে। মানে খুব মানে কমপ্লিকেটেড না এক্সাম, কিন্তু খুব সোজা এক্সাম, এবং সিস্টেমটা খুবই স্মুথ, কোনো ঝামেলা থাকবে না। মানে মানে 1 সেকেন্ডের জন্য ইন্টারাপশন হবে এরকম কোনো ঘটনা ঘটবে না, মানে এত স্মুথ নেটওয়ার্ক থাকবে, মানে নেটওয়ার্ক বা কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে। তা আপনি এই ইনস্ট্রাকশন যেভাবে দিবে সেখান থেকে ওই ডকুমেন্টগুলি চেক করে আপনাকে হয় বলবে যে নিচের 10টা সেন্টেন্স থেকে 5টা সঠিক বাক্য নির্বাচন করুন ওই ডকুমেন্টগুলির উপর বেস করে। তখন আপনি ওই ডকুমেন্টগুলি চেক করে এখান থেকে 5টা সেন্টেন্স নির্বাচন করবেন, হয়ে গেল। শুধু ক্লিক করলে হয়ে যাবে, 5টা ক্লিক করলে হবে। 6টা যে আপনি যদি মনে করেন যে ভাইয়া মনের বলে আমি 6টা করে দিই, না 6টা দিলে কিন্তু নিবে না, এরর দেখাবে, পরের কোশ্চেনে যেতে পারবে না। সেম একই রকম 72, সেম একই রকম 73। প্রত্যেকটা কোয়েশ্চেন এই যে এই 5টা কোয়েশ্চেন মানে সিলেক্ট করছেন, প্রত্যেকটা ক্যারি করে 2 মার্কস, তাহলে 5টা 10 মার্কস। এখানেও 5টা সিলেক্ট করছেন 10 মার্কস, পরেরটাও 5টা সিলেক্ট করছেন 10 মার্কস। এই হচ্ছে 3×10 = 30। বাট আমি আপনাদেরকে মানে একটু সতর্ক করেছি যে 61 থেকে এই 73 পর্যন্ত আমার আসলে হিসাব অনুযায়ী 40 মার্কস। কারণ 61 থেকে 70 পর্যন্ত 10টা এমসিকিউ 10 মার্কস, 71 থেকে 73 পর্যন্ত তিনটা সিমুলেশনে 10 10 10 30, টোটাল 40 থেকে কমপক্ষে আপনাকে 24 পেতে হবে। এটা কিন্তু মিনিমাম 60% মার্কস আপনাকে এনশিওর করতে হবে, এই জায়গাটা খুব জরুরি। এটা যদি কোনো কারণে আপনার ভুল হয় বা এখানে 24-এর কম মার্কস পান তাহলে কিন্তু আপনি পাশ করবেন না। আচ্ছা, পরীক্ষা ফি ডিটেইল আমি শুধু আমি আমি আপনাদের একদম ইচ অ্যান্ড এভরি পার্ট কমপ্লিট করব, মানে এইটা একদম এক্সেপশনাল ক্লাস। নেভার এভার এই টাইপের ক্লাস কোথাও করবে না, কেউ করবে না। আমি একদম A to Z আপনাদের সিডিসিএস এর A to Z বলবো, মানে শেষে গিয়ে আপনার যদি ফার্দার কোনো কোয়েরি থাকে দেন উইল ডিসকাস। যেহেতু এই শীট থেকে আমি বের হয়ে যাব, দ্যাটস ওয়াই এই শীটের উপর আপনাদের কোয়েশ্চেনটা আমি আগে নিয়ে নিয়েছি, আদারওয়াইজ মানে মাঝখানে কোয়েশ্চেন নিব না আমি। কারণ আমি শেষ করলে আপনাদের আই হোপ যে আপনাদের সকল ধরনের প্রবলেম বা সকল ধরনের কোয়েরি মিট আপ হবে। এখানে একটা কোশ্চেন ছিল, জি জি জি, প্লিজ। সিমুলেশন পার্টে যে ইয়েটা আছে, যেমন এমসিকিউ বললেন যে আমাকে পেন্ডিং রাখার সুযোগ আছে, সিমুলেশন পার্টে কি এই সুযোগটা আছে? সিমুলেশন, ভেরি গুড কোয়েশ্চেন। সিমুলেশন পার্টেও আপনার সুযোগ আছে, কিন্তু সিমুলেশনটা আপনি ফ্ল্যাগে দিতে পারবেন না। হ্যাঁ, ওটা ফ্ল্যাগে নেয় না। ওখানে যেটা আপনি করতে হবে, ধরেন আপনি খুব মানে মানে ওরা যেটা করবে টেকনিক্যালি যে কাজটা করবে সেটা হচ্ছে 71 যে সিমুলেশনটা সেটা একটু বড় দিবি। সিমুলেশন 71-এর সিমুলেশনটা একটু বড় দেয়, কারণ এটা তো আগে আসবে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি মনে করছেন যে এটা ডকুমেন্ট 6-7টা দিয়েছে, আপনি এটা মানে আপনি একটু এলোমেলো মনে হচ্ছে, তখন আপনি নিজের মতো করে 5-6টা, আপনি তো আপনার একটা হোয়াইট পেপার আপনাকে দিবে, একটা পেন দিবে আপনাকে ওখানে, আপনি যদি কোনো কিছু নোট করতে চান সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি তখন 71-এ নিজের মতো করে 5টা দাগ দিয়ে ফেলবেন, দিয়ে 72-তে চলে যাবেন। ঠিক আছে, 72-তে চলে যাবেন। 72 মানে এটা জাস্ট আপনার একটা নার্ভ টেস্টের জন্য, 71টা একটু বড় দিয়ে দেয়। আমরা 71 নিয়ে ডিল করতে করতে 72 আর 73-তে মানে পড়ি না, দেখা গেল 73-তে একটা বা দুইটা ডকুমেন্টের কম্পারিজন দেয়। এই তিনটে জায়গাতে আপনি এরকম অ্যাডভান্টেজ পাবেন। তবে এই 71-এও যদি আপনি ফ্ল্যাগ দেন, মানে ফ্ল্যাগের অপশনে যদি 71-এ গিয়ে যদি আপনি ফ্ল্যাগ দেন কোনো সমস্যা নেই, ওই ফ্ল্যাগ সিলেক্ট করতে সিরিয়ালে 71-ও আপনাকে ক্লিক করাবে। বাট আমি সাজেস্ট করব 71, 72 এবং 73, এই তিনটা আপনারা নিজেরা ডকুমেন্টেড ওয়েতে সাবমিট করবেন, মানে এটা লেখা থাকবে আপনাদের কাছে। কারণ আপনার এই তিনটা কোয়েশ্চেন এখন যে অনলাইন পরীক্ষায় এই তিনটা কোয়েশ্চেনই কঠিন হয়। আগে যখন আমরা পরীক্ষা দিতাম তখন ফিজিক্যাল পরীক্ষা দিতাম, ডকুমেন্টগুলি আমাদের হাতে আসতো, LIBF থেকে লন্ডন থেকে আসতো, আমি একটা ডকুমেন্ট মার্ক করতে পারতাম, পেন্সিল দিয়ে মার্ক করতাম, তিনটা ডকুমেন্টের কম্পারিজন করতে পারতাম। কিন্তু অনলাইন পরীক্ষা আপনার তিনটা ডকুমেন্ট কম্পারিজন করতে গেলে স্ক্রল করতে হয়, উপর নিচে যেতে হয়, এই ব্যাক এন্ড ফোর্থ করতে করতে অনেক সময় আপনার কিছু ইনফরমেশন মিস হয়ে যায়। দ্যাটস ওয়াই 71, 72, 73-তে আপনি অবশ্যই যে ডকুমেন্টে যে ইনফরমেশনটা কোর মনে হচ্ছে, টেকনিকটাও ডেফিনেটলি আমরা ক্লাসে বলবো, সেই ইনফরমেশনটা আপনি ওই যে হোয়াইট পেপারে লিখে রাখবেন, লিখে তারপরে আপনি অ্যান্সার অ্যানালাইসিস যাবেন। ঠিক আছে। থ্যাংক ইউ।
আচ্ছা, কোয়েশ্চেনের পার্ট শেষ। এবার আমরা মোটামুটি আমি এতটুকু বলেছি। এখন আমরা এই এই অংশটুকুর মধ্যে যাচ্ছি। 60 মার্কস পেতে হবে। রেজিস্ট্রেশন ফি হচ্ছে জিবিপি 695, মানে গ্রেট ব্রিটেন পাউন্ড 695 ডলার যদি বলেন বা যেটা বলেন গ্রেট ব্রিটেন পাউন্ড, পাউন্ডের 695 পাউন্ড হচ্ছে রেজিস্ট্রেশন ফি, সিডিসিএস রেজিস্ট্রেশন ফি। এখন যারা রেজিস্ট্রেশন করবেন, এবার রেজিস্ট্রেশন প্রসিডিওরটা কি, মানে বা আমি প্ল্যান করি কিভাবে। আমার এখানে আপনি যখন ফাইনাল মক টেস্ট শেষ করবেন, মানে আমি 6টা মক টেস্ট নিব রেগুলার, আমার 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 এন্ড থেকে বা আমার কাউন্টার থেকে 3টা, এলআইবিএফ থেকে 3টা। এলআইবিএফ থেকে 3টা মানে হচ্ছে আপনি যখন ফাইনালি আমার 3টা মক টেস্ট কমপ্লিট করবেন, কমপ্লিট করার পর আপনি সেটাতে একটা মার্কস পাবেন। আমি সেই মার্কসটা জানবো, কারণ এটা যখন আমি অনলাইনে দিব আমি জানবো আপনি কত পাচ্ছেন। আমি আপনাকে কনফিডেন্স দিব যে ইউ আর এলিজিবল ফর সিডিসিএস, আপনি এখন সিট নিতে পারেন। সেই সময় গিয়ে আমার যখন ফাইনাল কনফার্মেশন আপনি পাবেন, পাওয়ার পরে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন 695 পাউন্ড হচ্ছে রেজিস্ট্রেশন ফি। এইটা যে কোনো কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, এই জায়গাটাতে পুরোটাই কেউ যদি মনে করেন আমি অ্যাসিস্ট করতে পারবো। নর্মাল সিস্টেম হচ্ছে এলআইবিএফ কে একটা মেল দিতে হয় যে আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, অথবা এলআইবিএফ এর ওয়েবসাইট আছে, সেখানে ঢুকেও আপনি ওদেরকে কোয়েরি দিলে ওরা আপনাকে ফিডব্যাক দিবে। ধরেন আপনি বলবেন যে আমি রেজিস্ট্রেশন করতে চাচ্ছি, তখন ওরা আপনাকে একটা ইনভয়েস পাঠাবে, অথবা একটা লিঙ্ক বলবে যে এখান থেকে তুমি ডেটা ফিল আপ করে এভাবে যাও। আপনি এলআইবিএফ এ ঢুকে নিউ রেজিস্টার দিয়ে রেজিস্ট্রেশন করলে ক্রেডিট কার্ডের নাম্বার আসবে, ক্রেডিট কার্ডের নাম্বার দিবেন, তারপরে পিন দিবেন, সবকিছু দিয়ে কমপ্লিট করলে ওদের কাছে মেসেজ চলে যাবে। মেসেজ যাওয়ার পরে 24 ঘন্টার মধ্যে আপনার একটা মেইল অ্যাড্রেস থাকবে, ওই মেইলে তারা কনফার্ম করবে যে আপনার একটা এলআইবিএফ নাম্বার হয়েছে। এলআইবিএফ নাম্বারটা কেমন হয় সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। আমি এটা আবার একটু এই যে এইভাবে এরকম একটা এলআইবিএফ নাম্বার করবে, এই যে দেখেন এইরকম একটা এলআইবিএফ নাম্বার পড়ে দেখেন, এলআইবিএফ নাম্বার H92340, এটা আমার এলআইবিএফ নাম্বার। এরকম একটা নাম্বার পড়বে। নাম্বার পড়ার পরে ওরা রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলবে, আপনাকে বলবে যে সেখানে একটা নতুন আইডি পাসওয়ার্ড, একটা আইডি দিয়ে দিয়ে, এলআইবিএফ নাম্বারটাই হচ্ছে আপনার আইডি। আপনাকে বলবে নতুন করে একটা পাসওয়ার্ড, ওরা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনাকে বলবে নতুন করে পাসওয়ার্ড সেট করার জন্য। আপনি পাসওয়ার্ড সেট করে ওই এলআইবিএফ এ যতবারে ঢুকবেন সেখানে আপনি 3টা ফাইনাল মডেল টেস্ট পাবেন। রেজিস্ট্রেশন করার পরে 3টা মডেল টেস্ট পাবেন, সেই 3টা মডেল টেস্ট আপনি সেখানে এক্সাম দিবেন। আপনি স্ক্রিনশট নিয়ে নিবেন, বা স্ক্রিনশটটা আমার কাছে আছে অলরেডি, আমি রেখেছি, বা আপনি নিবেন। নেওয়ার পরে এটা আবার নিজের অ্যানালাইসিস করুন। তাহলে আমার এখানে 3টা মডেল টেস্ট, ওখানে 3টা মডেল টেস্ট, এই 6টা মডেল টেস্ট দেওয়ার পরে আপনার অন অ্যান অ্যাভারেজ মার্কস দেখলে আপনার নিজেই বুঝবেন যে আপনার এখন প্রিপারেশনটা কেমন। কারণ আমার 3টা মডেল টেস্ট এবং এলআইবিএফ এর 3টা মডেল টেস্টের মতো করেই পরীক্ষা হবে, এর বেশি কঠিন পরীক্ষা হয় না সাধারণত, সোজা হয়, কঠিন হয় না। এবার আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করলেন, রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে ওই ওই এলআইবিএফ এ ঢুকেই আপনি সেন্টার সিলেক্ট করতে পারবেন। সেন্টার অনেকগুলি সেন্টারের কথা দেওয়া থাকে, ঢাকার ভিতরে 30-32টা সেন্টার আছে। হ্যাঁ, এর মধ্যে সেন্টার সিলেক্ট করার সময় আমি আপনাকে একটু হেল্প করব, বিকজ কিছু সেন্টার আছে এলআইবিএফ এর, বা লন্ডন থেকে সেন্টার নিতে হলে কিছু রেগুলেশনস আছে। সেই রেগুলেশনস এর একটা রেগুলেশনস হচ্ছে 30 ফিট রাস্তা বা হাইওয়ের বড় রাস্তার পাশে অফিস থাকতে হবে, অথবা সন্নিকটে থাকতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টের থাকার কারণে ম্যাক্সিমাম এলআইবিএফ এর অনবোর্ডেড বা মানে এনলিস্টেড অফিসগুলি মেইন রাস্তার উপরে থাকার কারণে যেটা হয়, যেমন পান্থপথে একটা অফিস আছে, মানে 21 টিভির উল্টা পাশের কোনার দিকে, মানে ওই পান্থকুঞ্জ যে পাহাড় পার্ক আছে তার উল্টা পাশে একটা অফিস আছে, মানে একটা সেন্টার আছে। ওখানে সাউন্ডের জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন না, মেইন রাস্তার সাউন্ডের জন্য। বনানীতে একটা অফিস আছে, বনানীর অফিসটা ভালো। কুড়িলে একটা অফিস আছে, ওইখানেও সাউন্ড হয়। মোহাম্মদপুরে একটা অফিস আছে, দ্যাটস কুল, ভালো, একদম সাইলেন্ট। ওইটা হচ্ছে মোহাম্মদপুর আবাসিক এলাকার ভিতরে, মানে ওখানে কোনো সাউন্ডই পাবে না, পিন পয়েন্ট নীরবতা ওখানে। তো সেন্টার সিলেক্ট করার সময় কিন্তু এটা খেয়াল রাখতে হবে। যদিও ধরেন আপনার বাসা হচ্ছে ধরেন যাত্রাবাড়ি, আপনি মনে করছেন ভাইয়া আমি কি মোহাম্মদপুর যাব, বরং আমি যাত্রাবাড়ি একটা সেন্টার সিলেক্ট করব, না, আমি বলবো যে আপনি মোহাম্মদপুরে আসেন। বিকজ ওই সেন্টারটা খুব কাম, আপনার এই সময়টা কাম হওয়া খুব জরুরি। মানে যদি কোনো কারণে সাউন্ড বা অন্য কোনো ধরনের পেনিট্রেশনে আপনি পড়েন, আপনার কিন্তু মনোসংযোগ নষ্ট হবে। সুতরাং সেন্টার সিলেক্ট করার সময় এটা খেয়াল রাখতে হবে। এলআইবিএফ এ ঢুকলেন, আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পর ওরাই বলবে যে এক্সাম সিলেক্টেড ক্লিক করবেন, সেন্টারগুলি চলে আসবে। যেই সেন্টারে পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা ক্লিক করলেন, কয়টা থেকে কয়টা পর্যন্ত পরীক্ষা দিতে চাচ্ছেন সেটা ক্লিক করলেন। করার পরে ওরা আপনাকে ফর্মালি একটা অ্যাডমিট কার্ডের মতো দিয়ে দিবে যে আপনার এই সেন্টারে পরীক্ষা, এই সেন্টারের লোকেশন এখানে, এতটা থেকে এতটা পর্যন্ত পরীক্ষা।
দিয়ে দিবে, আর আপনাকে বলবে যে আপনার একটা এনআইডি কার্ড অথবা এক কপি ছবি, এনআইডি কার্ড অথবা পাসপোর্টের কপি নিয়ে আপনি পরীক্ষার হলে 15 মিনিট আগে যাবেন, যেহেতু আপনার ওই সেট আপের কিছু ইস্যু আছে, সেই সেট আপ গুলি করে আপনাকে পরীক্ষার প্রসেসিং এর জন্য যাবেন। তো আপনি পরীক্ষার হলে গেলেন, ওরা মোটামুটি ওয়েব ক্যামেরা থাকে, ক্যামেরা দিয়ে আপনাকে প্রসেস করে আপনার লিঙ্ক টিঙ্ক ওপেন করে রেডি করে রাখবে। জাস্ট যখন আপনি ক্লিক করবেন তখন থেকে আপনার টাইমটা শুরু হবে। এই হচ্ছে মোটামুটি পরীক্ষার সিস্টেম বা পরীক্ষার মানে অটোমেটিক সিস্টেম। এখানে একটা কথা আছে, অনেক সময় আপনি সেন্টার সিলেক্ট করেছেন, সবকিছু ভালো, আনফরচুনেটলি কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনি এখন পরীক্ষা দিতে পারছেন না, সেন্টার সিলেক্ট করে ফেলেছেন। এই জায়গাটাতেও একটা অপশন আছে, সেটা হচ্ছে যদি 3 দিন আগে কোনো কারণে আপনি পরীক্ষাটা এখন এই যেই স্ক্যাজুয়ালটা নিয়েছেন সেই সময় পরীক্ষা দিতে না চান, 3 দিন আগে আপনি তাদেরকে একটা মেইল দিয়ে জানাবেন যে আমি এই তারিখের পরীক্ষাটা দিতে চাচ্ছি না, আমার পরীক্ষাটা রিশিডিউল করা হোক। ওরা আবার রিশিডিউল করে দিবে। যদি কোনো কারণে, এটা আমি একদম একান্ত পার্সোনাল বলছি, যদি কোনো কারণে এমন হলো যে ভাইয়া 2 দিন আছে, 1 দিন আছে, আমি পরীক্ষা দিতে চাচ্ছি না এখন, এটা কিভাবে কি করা যায়, তখন আপনাকে মেল দিতে হবে। মেল দেওয়ার পর ওদের একটা হট নাম্বার আছে, সেখানে কল ফোন দিতে হবে, অথবা সেই ইমার্জেন্সিটা আমার সাপোর্ট নিতে হবে। আমাকে কল বললে আমি ওদের কোর টিম যারা মানে এটা ডিল করে তাদের সাথে একটা কনভারসেশন ক্লিয়ার করে দিব। সেটাও আপনার পরীক্ষাটা মানে রিপোস্টপোন করে দিবে আর কি। মানে আপনারা একটা সেন্টার আবার ডেট নিতে হবে, সেইখানে নিয়ে আপনি ডেটটা চেঞ্জ করে নিতে পারেন। বাট 24 ঘন্টার ভিতরে আসলে আর চেঞ্জ করা যাবে না। 24 ঘন্টার ভিতরে আসলে চেঞ্জ করা যাবে না। ওদের নিয়ম হচ্ছে 3 দিনের 3 দিনের আগে জানাতে হবে। একদিনেরটা আমি স্পেশালি কনসিডার করতে পারবো আমার মতো করে। আর 24 ঘন্টার ভিতরে চলে আসলে এটা ক্যান্সেল হবে, কারণ ওই যে সেন্টারে, ওরা ওই সেন্টারে ওই মানে কোয়েশ্চেন প্যাটার্ন পেপারটা পাঠিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে। এই জন্য আর ওইটা করা যাবে না, কারণ লন্ডন বা অন্যান্য কান্ট্রির সাথে আমাদের রাত দিনের একটা ইস্যু থাকে, এই জন্যই এই সিস্টেমটা করা। কারণ লন্ডন তো শুধুমাত্র আমাদের দেশে কোয়েশ্চেন পাঠায় না, আরো অন্যান্য দেশেও কোয়েশ্চেন পাঠায়, সেই জন্যই এই 24 ঘন্টার ব্যারিয়ারটা দেওয়া। কোয়েশ্চেন প্যাটার্ন, পরীক্ষা সেন্টার, রেজিস্ট্রেশন, এভরিথিং ক্লিয়ার আই হোপ। এখন কথা হচ্ছে জিবিপি বা পাউন্ডে পেমেন্ট করতে হবে। কারো যদি জিবিপি তে প্রবলেম হয় যে ভাই আমার কাছে তো ওরকম পেমেন্ট করার টাকা আছে, ওই 695 সেই দিনের ইকুইভ্যালেন্ট বিডিটি টাকাটা আপনি আমাকে এনক্যাশ করে দিলে বা আমাকে আমার কাছে পৌঁছায় দিলে আমি জিবিপি অ্যারেঞ্জ করে পেমেন্ট দেওয়ার মানে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই সিডিসিএস এর সার্টিফিকেটটার ভ্যালিডিটি হচ্ছে 3 বছর। 3 বছরটা যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে 3 বছর, যেদিন আপনি পাস করবেন সেদিন থেকে না, যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে 3 বছর। আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন থেকে পরবর্তী 1 বছরের আপনার ডিউরেশন থাকে ওই রেজিস্ট্রেশন মানে টেনরটা, আপনি 1 বছরের মধ্যে পরীক্ষা দিতে হবে। যেদিন রেজিস্ট্রেশন করবেন সেদিন থেকে আপনার 3 বছরের জন্য সার্টিফিকেশনের ইয়েটা হবে। আর যেদিন আপনি রেজিস্ট্রেশন করবেন তার 1 বছরের মধ্যে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনাদের একটু সাহস যোগানোর জন্য আমার সার্টিফিকেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যেহেতু আমার, সুতরাং এখানে নাম বা কনফিডেন্সিয়াল কোনো ইনফরমেশন মিস বা মানে অন্য কোনো কিছু করার দরকার নাই। আমি জাকির হোসেন, আমার নামে সার্টিফাইড ফর ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে। আমার এই সার্টিফিকেটের ভ্যালিডিটি হচ্ছে November 2023 টু 31 October 2026। আমি পাশ করেছি 2017-তে, তার মানে আমি এর আগে আরো 2বার রিনিউ করেছি, 17 থেকে 20, 20 থেকে 23, এইটা হচ্ছে 23 থেকে 26 পর্যন্ত। 31 October 2026 পরে কিন্তু আমার এই সার্টিফিকেটটা অবসোলেট হয়ে যাবে। এখন কেউ বলতে পারেন যে ভাইয়া আমি সিডিসিএস পাশ করলাম, সার্টিফিকেট অবসোলেট হয়ে গেলে কি কোনো সমস্যা আছে কি? আচ্ছা, আগের জায়গাটার সাথে আরেকটা জিনিস একটু নতুন করে অ্যাড করে দিই। এটাও খুব ইম্পর্টেন্ট, এটা বাহিরে যারা পাশ করে তারা এটা কনফিডেন্সিয়াল পেপার, বাট আমি আপনাদের সাথে শেয়ার করছি। আম, উম, ওরা আসলে সিডিসিএস এ কয় ধরনের কোন কোন জায়গাগুলোকে লিখে অ্যানালাইসিস করে ওরা কোয়েশ্চেন করে, সেটা হচ্ছে একটা অ্যানালাইসিস শিট দেয় যখন আপনাকে রেজাল্ট দিবে। আপনার সার্টিফিকেট অ্যানালাইসিস শিট দিবে, দেখেন ডকুমেন্ট চেকিং এ আপনি কতটুকু কারেক্ট করেছেন, এই পার্সেন্টেজ কালো অংশটা কারেক্ট, এটা আমার, অন্য কারো না, সেজন্য আমি দেখাতে পারছি, কোনো সমস্যা নেই, আমার জিনিস আমি দেখাতেই পারি, এটা আমার। ডকুমেন্ট চেকিং এ আমি 70% কারেক্ট করেছি, 23% কারেক্ট ছিল না। ডকুমেন্ট ক্রেডিট প্রসেসিং এ আমি 100% ছিল, অর্থাৎ লেটার অফ ক্রেডিট প্রসেসিং এ যতগুলি কোয়েশ্চেন আসছে আমি সবগুলি কোয়েশ্চেন পেরেছি। তারপরে ডকুমেন্ট ইউজ ইন ডকুমেন্টারি ক্রেডিট ট্রানজেকশন, মেথডস অফ পেমেন্ট এন্ড ক্রেডিট, এটাতে 86%। এভাবে অনেকগুলি এই টপিকস গুলির উপর বেস করে মেইনলি
তারা কোয়েশ্চেন করেছে। এই যে 100টা বা 73টা কোয়েশ্চেন ছিল বেসড অন দিস টাইপস অফ টপিকস, এবং প্রত্যেকটা টপিকসকে সেগ্রিগেট করে আমি কোনটাতে কত পেয়েছি তারা এই অ্যানালাইসিসটা করে দেয়। এই অ্যানালাইসিস শিটটা আপনার ফার্দার যখন পরীক্ষা দিবেন, অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। আমি বলেছি 3 বছরে, 3 বছর হচ্ছে সার্টিফিকেট মেয়াদ, 3 বছর পরে এক্সপায়ার্ড হয়ে যাবে। এক্সপায়ার্ডটা কিভাবে হবে? ধরেন আপনি, আপনার এটা এক্সপায়ার্ড হয়ে গেল, এটাতে কোনো ইফেক্ট আছে কিনা। আমি যদি বলি লোকাল ব্যাংকগুলিতে যারা আমরা চাকরি করছি, অনেক ব্যাংকে এটার ইফেক্ট থাকে না। মানে হয়তো অনেকে এটাকে ডিল করে না যে সিডিসিএস আবার রিসার্টিফিকেট করার দরকার আছে বা করলাম না, এটা লোকাল ব্যাংকগুলিতে অনেক সময় ঝামেলা হয়। বাট আপনার একটা মানে প্রিভিলেজ বা আপনার একটা মানে রেকগনিশন, এটা দেখেন এই ওয়ার্ল্ড বোর্ড আর এলআইবিএফ এর যে বাইরে যাও। ওয়েবসাইট। জি। আবু ড্রেসিং চেঞ্জ করবে না? গেছে মনে হয়। বুঝছি, যাওয়ার জন্য আমি এটাই নিচ্ছি। আচ্ছা, এলআইবিএফ এর যে ওয়েবসাইট, যখন আপনি আপনার এলআইবিএফ নাম্বারটা দিবেন তখন কিন্তু এরকম একটা পোর্শন চলে আসবে। এখানে দেখেন লেখা আছে ইউ আর লগ ইন, আমার নাম মিস্টার এম জে, মানে জাকির হোসেন, ওরা শর্ট করে লেখে সিডিসিএস সিএসডিসি, মানে আমার এই দুইটা ডেজিগনেশন আমি নামের পাশে লিখতে পারি লিগ্যালি, যদি আমার ভ্যালিডিটি থাকে। যদি ভ্যালিডিটি না থাকে তাহলে লিগ্যালি আমি এই দুইটা নাম কিন্তু লিখতে পারি না। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম, যদি আমার ভ্যালিডিটি না থাকে। 2 নম্বর প্রবলেম হচ্ছে ওদের এই এলআইবিএফ এর একটা অ্যানলিস্টেড নাম্বার লিস্ট আছে, যেখানে যদি আপনি এক্সপায়ার্ড হয়ে যায় আপনার সার্টিফিকেট, তাহলে সেই লিস্ট থেকে তারা নামটা সরিয়ে দেয়। ধরেন আপনি কোনো কারণে একটা লোকাল ব্যাংক থেকে ফরেন ব্যাংকে ভাইবা দিতে গেলেন, ফরেন ব্যাংকগুলি কিন্তু আবার এটা চেক করবে। ধরেন ফরেন ব্যাংকই না হোক, একটা লোকাল ব্যাংক থেকে অন্য একটা লোকাল ব্যাংকে গেলেন, তারা বললো যে আপনি যে সিডিসিএস পাস করেছেন আপডেটেড কিনা, কারণ সবগুলি সব ব্যাংকের এইচআরই মোটামুটি কিন্তু এটা জানে যেগুলি রিসার্টিফিকেশন ইস্যু আছে আপডেট কিনা। এটা যদি কোনো কারণে আপনাকে কোয়েরি করে, আপনার সার্টিফিকেশন যদি সত্যি আপডেট না হয়, তাহলে কিন্তু আপনি সেখানে কোনো রকম ঝামেলা হলেও হতে পারে। দেখেন এলআইবিএফ আমি ঢুকলাম, ঢোকার পরে ক্লিয়ার বলা আছে যে আমি সার্টিফাইড ফর স্পেশালিস্ট ইন ডিমান্ড গ্যারান্টি এটা কমপ্লিট করেছি, এবং কোনটা কত পেয়েছি কি অবস্থা এটা আছে, সার্টিফাইড ফর ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট দুইটাই। আমার এই আইডিতে কোনো একটা ব্যাংকের এইচআর চাইলে ওই তাদের একটা মেইল আছে, ওই জায়গায় যদি আমার এলআইবিএফ নাম্বার দেয়, আমার নাম এই দুই জায়গায় থাকবে, সিডিসি সিএসডিসি দুইটাই থাকবে। যদি আমার ভ্যালিডিটি না থাকে তাহলে দুই জায়গার কোনো জায়গায় কিন্তু আমার নাম থাকবে না। এই জন্য ভ্যালিডিটিটা এনশিওর করা দরকার বা জরুরি। এবার আচ্ছা ভাইয়া, ভাইয়া যদি 3 বছর পর আমাকে আবার ফুল অ্যামাউন্ট দিয়ে আবার কি পরীক্ষা দিতে হবে নাকি প্রসেস? আচ্ছা, এই প্রসেসটা আমি এবার বলছি। যদি রিসার্টিফিকেশনের ইস্যুতে যাই আমি, সেটার প্রসেসটা কি, এবার সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে রিসার্টিফিকেশনের প্রসেস। প্রথম কথা হচ্ছে, রিসার্টিফিকেশনের জন্য আমার যেমন আমার সার্টিফিকেশনের মধ্যে ওরা একটা ভ্যালিডিটি দিয়েছে, আপনি নিশ্চয়ই পাশ করলে এরকম একটা এই ভ্যালিডিটি থাকবে। জি। এই ভ্যালিডিটির মধ্যে মানে নভেম্বর 2023 থেকে অক্টোবর 2026-এর মধ্যে আপনাকে ট্রেনিং এর মাধ্যমে 36 আওয়ারের একটা ট্রেনিং মানে সিনপসিস আপনাকে রেডি করতে হবে। বাংলাদেশের অনেক জায়গায় ট্রেনিং গুলি করায়, আপনাদের ব্যাংক থেকেও নমিনেশন দেয়, বিভিন্ন ধরনের আইসিসির বিভিন্ন ট্রেনিং থাকে, তারপরে আমাদের বিভিন্ন অথরিটি ট্রেনিং নেয়। এই ট্রেনিং গুলির মাধ্যমে আপনার এই সিপিডি কালেক্ট করতে হবে, 36 সিপিডি, মানে যেটাকে সিপিডি মানে হচ্ছে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট। এইটা আরেক ধরনের অপরচুনিটি আপনার জন্য। কেমন অপরচুনিটি? ধরেন আপনার ব্যাংক থেকে আপনাকে নমিনেশন দিল কোনো একটা জায়গায় 12 পিডিওর একটা 12 সিপিডির একটা ট্রেনিং হচ্ছে, আপনি সেখানে গেলেন অন্য ব্যাংকের এমপ্লয়ীদের সাথে, সেখানে ম্যাক্সিমামই ট্রেড গাইজ থাকে, আপনি সেখানে গেলে অন্যজনের সাথে পরিচয় হলেন। একটা ট্রেনিং আইসিসি যে ট্রেনিং অ্যারেঞ্জ করে, সেই ট্রেনিং এ অলমোস্ট 100 থেকে 150 পার্টিসিপেন্ট থাকে যারা বিভিন্ন ব্যাংকের ট্রেড স্পেশালিস্ট। তাদের সাথে আপনার পরিচিত হলো, একদিনের ট্রেনিং করলেন, সারাদিন তাদের সাথে থাকলেন, দুপুরে একসাথে লাঞ্চ করলেন, আপনার আইস ব্রেকিং সেশন হলো, পরিচয় হলো, একটা ব্যাংক থেকে অন্য একটা ব্যাংকে সুইচ হওয়ার হিউজ পরিমাণ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এই জায়গায়। মানে এই এই যে এই যে 36 মানে আওয়ার্স এর ট্রেনিং কালেকশন করা, এটা ম্যাক্সিমাম আমাদের দেশে মানে বিভিন্ন অথরিটি এই ট্রেনিং গুলি নেয়, আইসিসি নেয়, তারপরে হচ্ছে লার্নিং লাইন একাডেমি নেয়, ব্ল্যাক স্টোন নেয়। যদি কেউ একদম মনে করেন যে আমি দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার পিডিও নাই বা এটা, আমি আই উইল ম্যানেজ। সো
এই 36 পিডিও ধরেন তিনটা ট্রেনিং করলেই 36 পিডিও হয়ে যায়। 12 পিডিও যদি ট্রেনিং করেন তিনটা মানে 36, তিনটা ট্রেনিং করলে 3 বছরে কি আপনি তিনটা ট্রেনিং করতে পারবেন না? এটা তো খুব আহামরি কিছু না। 36 পিডিও আপনার কালেক্ট হবে, কালেক্ট হওয়ার পরে আপনার রি রেজিস্ট্রেশন ফি হচ্ছে জিবিপি 220 পাউন্ড। 220 পাউন্ড দিয়ে ওই আগের মতো রেজিস্ট্রেশন করার সময় যেভাবে দিয়েছেন সেভাবে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে দিলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। যদি কোনো কারণে পরীক্ষা দেওয়া লাগবে না তাহলে মনে হয় না না নাকি? না না, পরীক্ষা? পরীক্ষা দেওয়া লাগবে না, আমি শেষ করছি ভাইয়া। এই অক্টোবর জি। 2026-এর আগে, কারণ এলআইবিএফ এর সাথে আপনাদের তো আপনার সাথে ওদের মেইলিং কপারেশন হবে, মেইল দিবে ওরা। এই অক্টোবর 26-এর 1 মাস আগে আপনাকে একটা মেইল দিবে ওরা যে আপনার এই সিডিসিএস এর ভ্যালিডিটি এক্সপায়ার্ড হবে অক্টোবর 26-এ। আপনি আপনার সিপিডির কি অবস্থা সেটার স্ট্যাটাস জানান বা স্ট্যাটাস আপডেট করেন, আপনাকে ইন্টিমেশন দিবে। তা আপনি আপনি তো নিজের মতো করে প্রিপারেশন নিবেন বা নিজের মতো একটা প্ল্যান থাকবে। প্ল্যান থাকার পরে ধরেন আপনি সেই 31শে ডিসেম্বরের আগে যখন যদি আপনি এটা রিসার্টিফিকেশন করেন তখন আপনি জিবিপি 220 পাউন্ড দিলে হয়ে গেল, রিসার্টিফিকেশন হয়ে যাবে। আর কেউ যদি মনে করেন যে ওই 31শে অক্টোবরের মধ্যে হয়নি, মোটামুটি 3 মাসের একটা টাইম ওরা রাখে, 50 জিবিপি বা পাউন্ড ওরা পেনাল্টি নিয়ে আপনাকে এটা আবার ওরা রিসার্টিফিকেশন করে দেয়। তার মানে যদি আপনি উইদিন ভ্যালিডিটি না করেন 3 মাস পর্যন্ত 270 পিডিও মানে দিয়ে ফি দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন। এই 3 মাস যদি ক্রস হয়ে যায় তারপরে কিন্তু আপনার এই সার্টিফিকেশনটা ভ্যালিডিটিটা নতুন করে রিসার্টিফিকেশন করা যাবে না। তখন আপনাকে যদি আবার সিরিজেস হোল্ডার হতে হয়, নতুন করে আবার পরীক্ষা দিতে হবে। এখন এই 36 পিডিও যে আপনি ট্রেনিং করেছেন এইটার হিসাব আপনি 3 বছর, কারণ 3 বছরের মধ্যে 36 পিডিও, তিনটা বা দুইটা ট্রেনিং, মানে এই ইনফরমেশন গুলি কি খুব আপনি কোথায় রাখবেন, কোথায় ভুলে যান না কি অবস্থা, সেটা আসলে এলআইবিএফ তাদের সিস্টেমের মধ্যেই করে রেখেছে। আপনার যে এলআইবিএফ নাম্বারটা দিয়েছে যেখান থেকে আপনাকে সার্টিফিকেটটা দিয়েছে সেখানেই এই যে দেখেন লগ সিপিডিউ আওয়ার্স ফর রিসার্টিফিকেশন এরকম একটা ঘর আছে। এই ঘরে যদি আপনি ক্লিক করেন, এই যে আমি এটাতে ধরেন এইটাতে ক্লিক করলাম, ক্লিক করলে এরকম পেজ চলে আসে। এই পেজের মধ্যে আপনি এইখানে স্টার্ট লগ ইন দিয়ে যে সার্টিফিকেটটা পেয়েছেন, যে অথরিটির কাছ থেকে ট্রেনিং করেছেন, সার্টিফিকেট এখানে আপলোড করলে ওটা অটোমেটেড আপলোড হয়ে যাবে। যখনই আপনি মানে ধরেন রি রেজিস্ট্রেশন করতে আসবেন, করার সময় আপনি এখানে ঢুকলেই আপনার মানে সিপিডির স্ট্যাটাস দেখলেই দেখবেন যে আপনি ধরেন ধরেন আপনি 24 পিডিও করে সিপিডিও করেছেন, 24 সিপিডিও দুইটা সার্টিফিকেট দেখাবে, হ্যাসেল নাই। এটা কিন্তু খুব ইজি। এবার একটা মানে সিক্রেট, একটা সিক্রেট, অনেক সময় অনেকেরই 3 মাস ওভার হয়ে গেছে, বাট এখন মনে করছেন যে আপনি রিসার্টিফিকেশন করা দরকার ছিল। যদি এরকম কারো কখনো হয়, লেট মি নো, আমাকে জানাবেন যে ভাইয়া আমার এটা তো রিসার্টিফিকেশন করা দরকার ছিল, উইদিন ভ্যালিডিটি আমি করতে পারিনি, বাট তারপরের 3 মাসেও আমি করতে পারিনি, বাট আমি এখন করতে চাচ্ছি। এখন কিভাবে কি করা যায়, আমাকে একটু প্রসেস কি করা যায় না না করা যায়, এটা মানে আহ, এটা মানে একটা মেকানিজম আছে, বাট এলআইবিএফ এটাকে প্রপার ওয়েতে নেয় না। আপনি হয়তো মেইল কনফার্মেশন ওদেরকে সবকিছু কমপ্লিট করলে হয়তো করা যাবে। তবে আপনি যদি ভ্যালিডিটি যেটাই থাকুক না কেন ওই ভ্যালিডিটির মধ্যে 36 পিডিও সিপিডিওটা থাকতে হবে। এটা যদি সিপিডিও না থাকলে কোনো ক্রমেই ভ্যালিডিটি থাকলেও বা ভ্যালিডিটি না থাকলেও রিসার্টিফিকেশনের ফি জমা দিলেও আপনার সার্টিফিকেশনটা রিসার্টিফিকেশন হবে না। সবকিছু ঠিক থাকার পরে প্রথম হচ্ছে 36 সিপিডিও থাকা, সকল কিছু কমপ্লিট হওয়ার পরে আপনি যখন টাকা দিয়ে দিবেন দেখবেন যে একদিন পরে ওই যে এই সিস্টেমে আমার যেমন এই সিস্টেমের এখানে অটোমেটেড আপনার সার্টিফিকেটে চলে আসবে এবং এটা আপনার কাছে আর পাঠাবে না। এই যে এখানে ভিউ একাডেমিক সামারি, ভিউ একাডেমিক সামারিতে গিয়ে আমি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবো, অটোমেটেড ওরা সাইন সিল করে ডকুমেন্টটা সার্টিফিকেট এখানে আপডেট করে দিবে। শুধুমাত্র প্রথম সার্টিফিকেট যেটা অর্থাৎ অরিজিনাল প্রথমবার পাশ করার সময় যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটটাই ওরা আপনাকে পাঠাবে, ডাকযোগে আপনার অ্যাড্রেসে পাঠাবে অরিজিনাল সার্টিফিকেটটা। বাট পরে রিনিউ যতবার সার্টিফিকেট হবে ততবারের সার্টিফিকেটটা সার্টিফিকেটটা আর মানে মানে হার্ড কপি আসবে না, এখান থেকে আপনি ডাউনলোড করে নামিয়ে নিলে হয়ে যাবে। এক্সাম, সার্টিফিকেট, সিপিডিও, ভ্যালিডিটি, রিসার্টিফিকেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম জাকির ভাই। জি ওয়ালাইকুম সালাম। আহ, বললেন যে 3 দিন আগে যদি ইনফর্ম করা হয় তাহলে রিশিডিউল করে দিবে, সেটা কি
এক্সাম সেন্টার রিশিডিউল নাকি এক্সাম ডেট? ডেট 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 সেন্টার আপনি যা চান সবই, মানে ওটা আবার আপনার কাছে নতুন করে আসবে, আপনি তখন আবার নতুন করে সেট করতে পারবেন। আচ্ছা, 24 আওয়ার্স হলেও হবে নাকি? 24 আওয়ার্স এর ভিতরে চলে আসলে আর হবে না। না, না, 3 দিনই আপনি চিন্তা করবেন, সবাই 3 দিনই চিন্তা করবেন। 24 আওয়ার্স এর যেটা, এটা এক্সেপশনাল কেস, এটা ফোন দিতে হবে, মানে ওরে ওখানে ধরতে হবে, তারপর সিনিয়র যে আছে তার সাথে কথা বলতে হবে, মানে ওটা ইমার্জেন্সি বেসিসে নিতে হবে। এবং ওটা আপনার কোনো একটা ইমার্জেন্সি পেপার সাবমিট করতে হবে যে আমার এই আচ্ছা, অ্যাক্সিডেন্টের কারণে আমি এক্সাম দিতে পারছি না। আচ্ছা, থ্যাংক ইউ। এতটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, আর কারো এডিশনাল কোনো কোয়েশ্চেন নাই? ফাইন। এডিশনাল কোয়েশ্চেন আছে ভাইয়া। জি। এই যে আপনারা এই যে কোর্সটা কন্ডাক্ট করবেন, ওখানে ক্লাসগুলো কি রাতে নিবেন নাকি দিনে নিবেন? আচ্ছা, আহ এবার আমাদের প্ল্যানটা আমরা এবার নিচের দিকে যাব। হ্যাঁ, আমরা যতটুকু বলেছি, মানে কোয়েশ্চেন প্যাটার্ন, সিডিসিএস প্ল্যান, কোয়েশ্চেন রিসার্টিফিকেট, সার্টিফিকেশন নিয়ে কথা বলেছি, যেটা অতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই আপনার কোয়েশ্চেনটা আমি হোল্ড আমার করছি, একটা বিকজ এই কোয়েশ্চেন কোয়েশ্চেনটার আছে। অ্যান্সার আমি একটু পরে দিব। রিসার্টিফিকেশনের যে সিপিডি কালেকশন, ওটা কি অনেক কঠিন নাকি? না না, ওটা ওটা শুধু একটা ট্রেনিং এ আপনি অ্যাটেন্ড করবেন। অনেক জায়গায় ট্রেনিং করে, ব্ল্যাক স্টোন করে, মানে কেউ যদি মনে করেন সার্টিফিকেট, ভাইয়া আমি সার্টিফিকেট করেছি, এবার আমার সিপিডিওটা, এটা আপনার দায়িত্ব, আপনি একটু এটা ম্যানেজ করে দিবেন, কিভাবে করে দিবেন, ইটস মাই রেসপন্সিবিলিটি। বাট হয়তো আপনাকে তিনটা টোটাল 36 পিডিওর জন্য হয়তো 10,000 বা 12,000 টাকার মতো খরচ করতে হইতে পারে, টোটাল 3 বছরে। আর যদি আচ্ছা, এমন আচ্ছা। হলো, অনেক সময় যদি অনেক ব্যাংক থেকে নমিনেশন দিয়ে দেয়, এই যে ধরেন আইসিসির যে ট্রেনিং গুলি হয়, এগুলি ব্যাংক থেকে নমিনেশন দেয়, তা আপনি নতুন সিটিসিএস পাস করলে সবাইকে সাধারণত এই ট্রেনিং এ নমিনেট করে। ধরেন 10, 12, 15, 18 পিডিও হয়ে যায়। আর এই ট্রেনিং গুলি একদিন যদি ট্রেনিং থাকে পুরো দিন, একদিনের ট্রেনিং এ সাধারণত 6 পিডিও হয়, 7 পিডিও হয়। 2 দিনের ট্রেনিং থাকলে 14 পিডিও হয়। ইটস সো ইজি। ট্রেনিং মানে কি? আচ্ছা, ট্রেনিং মানে এই যে রি- ইউসিপি পড়েছেন, বলেন। এটা পড়েছেন, এগুলিকে আবার রিভিউ করা। কোন একজন ইনস্ট্রাক্টর আপনাকে রিভিউ করে দিবে যে আমরা আসলে এটা পড়েছি, এটা পড়েছি, আমাদের বর্তমানে অবস্থা। দেখেন, নামটাই তো লেখা আছে, মানে সিপিটিউর নাম মিনিংটা হচ্ছে কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট, মানে আপনি যে যে রুলস পড়ে সিডিসিএস পাস করেছেন, সেই রুলস গুলি পড়ার পরে আর বইটা আপনি খুলেও দেখেন নাই, এই জায়গাটা থেকে আপনাকে সরানোর জন্য ওরা এই সিপিডিউটা ডিটা অ্যাপ্লাই করেছে, যাতে আপনি আবার এটার মধ্যে আপনার কন্টিনিউশন হয়, রিপিটেশন হয়, এবং এটা আপনি রিভিউ করেন, দ্যাটস ওয়াই। আচ্ছা, এটা একদমই ঝামেলা। 36 সিপিডি নেওয়ার পরে আবার 3 ইয়ার্স এর জন্য এটা সার্টিফিকেশন হয়ে যাবে না? রাইট এরকম রাইট। কিছু তো না? জি। 3 ইয়ার্স এর জন্য। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 3 ইয়ার্স এর জন্য। আচ্ছা। ভাই একটা প্রশ্ন ছিল। জি, প্লিজ। ভাই কেউ যদি ফেল করে তাহলে কি তারপরে রেজিস্ট্রেশন করার জন্য কি পুরো ফি দিতে হবে না, ওটাতে আবার কোনো ছাড় পাওয়া যাবে? ভেরি গুড কোয়েশ্চেন, এটা আমি মিস করেছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এই যে $695, যেটা $695 মধ্যে, এইটা দুইটা ফি থাকে, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, আর আরেকটা হচ্ছে এক্সাম সেন্টার ফি। কেউ যদি আনফরচুনেটলি ফেল করে, তাহলে তাকে আবার এই যে $695 পুরোটা দিতে হয় না, তাকে দিতে হয় 300 পাউন্ড। হ্যাঁ, সরি, 350 পাউন্ড দিতে হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন ফিটা তারা দিতে হয় না, কারণ সে তো রেজিস্ট্রেশন করেছে অলরেডি আগে। তাকে ওই এক্সাম ফিটা, সেন্টার ফি বলে এটাকে, সেন্টার ফিটা আবার দিতে হয়, যেটা ধরেন নিয়ার অ্যাবাউট, মেইন পরীক্ষা যদি আমি 695-কে যদি গতকালকে রেট দিয়ে কনভার্ট করি, তাহলে ধরেন 1,06,000 হবে। আর আপনার রিসার্টিফিকেশন যদি আপনি কোনো কারণে আনফরচুনেটলি কেউ ফেল করে, তাহলে দ্বিতীয়বার পরীক্ষা দিতে তার খরচ হবে ধরেন 52 বা 53 হাজার টাকা, মানে অর্ধেক, অর্ধেক টাকা লাগবে। গুড কোয়েশ্চেন, গুড কোয়েশ্চেন, বিকজ এই পয়েন্ট আমি মিস করেছি। কেউ এনি যদি ভাই আদার পরীক্ষা কোয়েশ্চেন? মিস করে তাইলেও? আচ্ছা ভাই, আর রেজিস্ট্রেশনের মেয়াদ কয় বছর থাকে? 1 বছর। ভাই পরীক্ষা মিস করলেও কি এই পরে শুধু 350 দিতে হবে? আচ্ছা, পরীক্ষা মিস যদি কোনো কারণে আপনি করেন, এটা 2 রকম অপশন হতে পারে। পরীক্ষা যদি মিস করেন এবং এটা যদি লেজিটিমেট কারণে মিস করেন আপনি, লেজিটিমেট কারণে মিস করেন, এবং এটা যদি প্রপার ওয়েতে আপনি ডকুমেন্টেশন সাবমিট করতে পারেন, অনেক সময় আবার এক্সামের ব্যবস্থা করানো যায়। বাট ওই যে মানে এলআইবিএফ ফোন টোন সিনিয়র টিনিয়র মিলিয়ে যদি করা যায়, কনভিন্স করা যায়। আর যদি কনভিন্স না করা যায়, তাহলে আপনাকে ইয়ে দিতে হবে, মানে এটাকে ওরা ফেল হিসেবে ট্রিট করে। বাট আমার হাতে একটা কেস আসছে,
সেই কেসটা খুবই সিভিয়ার ছিল, মানে ওর মা মারা গেছে সকালে। তো এটা তো এর চেয়ে বড় তো আর কিছু নাই। ডেথ সার্টিফিকেটও যখন সাবমিট করেছে, ওর আবার আবার সিটটা রিঅ্যালোকেটেড করে দিয়েছে। বাট এটা প্রবলেম হচ্ছে, এলআইডিএফ এ যখন আপনি মেল দিবেন তখন ওদের কাস্টমার সেন্টার থেকে আপনাকে একটা ফিডব্যাক দিবে। ফিডব্যাক দেওয়ার পরে ওই মেলটায় ওরা যখন আপনার কাছে যে ইনফরমেশনটা চাইবে সাথে সাথে সেই ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে, তাহলেই হচ্ছে আপনার কাজটাও প্রপার ওয়েতে হবে। এনি আদার কোয়েশ্চেন? নাই? ঠিক আছে। আহ, এবার আমাদের প্ল্যানে যাব। আমাদের প্ল্যানে যাওয়ার আগে একটু বলি, রিসার্টিফিকেশন, সার্টিফিকেশন 1,06,000, তারপরে আবার রিসার্টিফিকেশনের ফি, বিভিন্ন ইস্যুর কথা বলেছি আমরা। আহ, আবার পড়তে হবে 6-7টা রুল, সবকিছু মিলিয়ে সিডিসিএসটা আসলে আমাদের কতটুকু ভ্যালু দিবে। যদি এই কোয়েশ্চেনে খুব সিম্পল অ্যান্সার হচ্ছে, বাংলাদেশে যতগুলি প্রফেশনাল সার্টিফিকেশন আছে, সবচেয়ে ভালো বা ভ্যালুয়েবল সার্টিফিকেট হচ্ছে বাংলাদেশের কনটেক্সটে সিডিসিএস। কোনো একটা ব্যাংকের ম্যানেজমেন্টের সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত সবাই সিডিসিএস এর নামটা জানে, সিডিসিএস এর ভ্যালুটা জানে, সিডিসিএস কে প্রায়োরিটি দেয়। সো বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি এটা যথেষ্ট ভ্যালু পাবে। আপনি যদি বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যেতে চান, যেহেতু এটা আইসিসি বা এলআইবিএফ এর সার্টিফিকেটের, এটা অলমোস্ট ওয়ার্ল্ডের 133টা দেশে এই সার্টিফিকেটটা রেকগনাইজড। মানে কোনো একটা, এই 133টার কোনো একটা কান্ট্রিতে গিয়ে যদি আপনি সিডিসিএস হোল্ডার হিসেবে সিভি সাবমিট করেন, ইউ মে টেক প্রায়োরিটি ফ্রম দেম। আপনি তাদের কাছ থেকে প্রায়োরিটি পাবেন। 133টা দেশের এই রেকগনিশন ডেফিনেটলি খুব ছোট না, কিন্তু অনেক বড়। এবং এটা আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি প্র্যাকটিসে যদি আমি বলি, আপনার প্রমোশনে হেল্প করবে। তারপরে আপনি ব্রাঞ্চ ডিভিশন সুইচ যদি করতে চান সেই ক্ষেত্রে হেল্প করবে। ট্রেড ফাইন্যান্সে কাজ করার সুযোগ করে দিবে। ট্রেড ফাইন্যান্সের কাজ বর্তমানে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস ডেস্ক আমরা বলি এখনো খাস পর্যন্ত। করে ট্রেড ফাইন্যান্সের জঙ্গ হরি যত রকমের সুযোগ সুবিধা আছে আপনি নিতে পারবেন। ট্রান্স ব্যাংকিং মানে করবো না অ্যাপার্ট ফ্রম আমাদের দেশে আমরা যত ধরনের হইলেও সার্টিফিকেশন বলে নিয়ে দিল কাজ করি বা সার্টিফিকেশন আমাদের দেশে এখন এক্সিস্ট করছে, হোল সকল সার্টিফিকেটের তুলনায় সিডিসিএস টা বেস্ট সার্টিফিকেট। ইটস মাই ওপিনিয়ন। বিকজ আমি খুব থেকে শুধুমাত্র সিডিসিএস এর উপর বেস করে আমি নাও আমার এই পজিশন, শুধুমাত্র সিডিসিএস এর উপর বেস করে আমার এখনকার এই পজিশন। আচ্ছা, এবার আমি আমার ব্যাক এন্ডের, যেহেতু আপনারা দেখেছেন শুরুর দিকে অনেকগুলি সার্টিফিকেশনের কথা বলেছি, আমার ক্যারিয়ার শুরু 2015 শেষের দিকে, মানে 16 ধরা যায়, 16র দিকে আমার ক্যারিয়ার শুরু। 16তে আমি জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে, 2016 শেষের দিকে, 16তে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করেছি। তখন আমি ছিলাম হচ্ছে চাঁদপুরের একটা ব্যাংকের, চাঁদপুরের আমার পোস্টিং ছিল, চাঁদপুর। এটা নন এডি ব্রাঞ্চ। সেখান থেকে আমি এমবিএমটা শুরু করেছি। এমবিএম এর পাশাপাশি আমি সিডিসিএস টা করার জন্য কোচিং সেন্টার খুঁজছিলাম। বাট আনফরচুনেটলি আমি 3টা কোচিং সেন্টারে যোগাযোগ করেছি, এবং আমরা আমাদের এখন এখন আমরা এদের সেন্টার জানি, মানে আমি আর নাম বলবো না। তো আমি যখন বলেছি আমি ট্রেডে কাজ করি না, আমি চাঁদপুরে থাকি, তো তখন আহ, দুইজন স্যারই আমাকে বলছে, প্রথমে বলছে যে আমার তো একটা ফেস ভ্যালু আছে, আমার ব্যাচে তুমি ভর্তি হবা, তুমি যদি ফেল করো তাহলে তো তোমার আসলে এটা প্রেস্টিজিয়াস হবে, কারণ তোমার চাঁদপুর থেকে এখানে এসে মানে এটা করা সম্ভব না। এটা সম্ভব না, এটা হবে না। তো আমি 3জন স্যারের কাছ থেকে রিফিউজ হয়েছে। আমি টাকা দিব কোচিং সেন্টারে, তারা আমাকে রিফিউজ করেছে। মানে তারা তারা মনে করেছে যে চাঁদপুর থেকে এসে একটা জিবিতে কাজ করে একটা ছেলে, মানে সে সিডিসিএস পাস করার কোনো সুযোগ নেই, কেমনি করবে। আমি বারবার বলার চেষ্টা করছি আমি 1.5 বছর 1 বছর বিআইবিএম এ পড়ছি, সো আমার স্ট্যামিনা আছে, আই উইল ডু, আমাকে একটু মানে সুযোগ দেন। আমি 3টা সেন্টার থেকে মানে আমি উম, ধরেন রিফিউজ হয়েছি। শেষে আহ, আমার একজন বড় ভাই, বিএবিএম এর একজন বড় ভাই, তখন উনি ইবিএল এ ছিল, আপনি জানেন কি, ভাই অবশ্য কিছুদিন আগে মারা গেছেন, আল্লাহ ভাইকে বেহেশত নসিব করুক। ভাইয়ার সাথে আমি কথা বললাম। কথা বলার পরে ভাইয়া বললো যে আমি একটা ব্যাচ ওপেন করছি, কিন্তু তুমি আমাকে ডিটেলটা বলো। তো ডিটেলটা আমি ভাইকে বললাম যে ভাইয়া এই অবস্থা। ভাইয়া বলে যে আমার যদি ব্যাচে একটা স্টুডেন্ট থাকে তাহলে সে তুমি থাকবা, বিকজ তোমাকে আমি দেখছি অন্য সবার চেয়ে আলাদা। তোমার যে স্পিড তুমি মেনটেন করছো চাঁদপুর থেকে বিআইবিএম এ এসে, বিআইবিএম এ কিন্তু এমবিএ খুবই হার্ড। এমবিএম যারা করেছেন বা কেউ আছেন কিনা আমি জানি না, খুবই হার্ড, মানে একদম ডে লং ক্লাস করতে হয়, ফ্রাইডে স্যাটারডে। তো তুমি অত স্ট্যামিনা নিয়ে যেহেতু এমবিএম করছো অলমোস্ট 5th বা 6th সেমিস্টারে, সো সিডিএসিএস তুমি ট্রাই করো। আমি ট্রাই করেছি। আমার ব্যাচে তখন সেই বছর বাংলাদেশে
টোটাল আমরা পরীক্ষা দিয়েছি 232 জন, তখন ফিজিক্যাল সিট ছিল 232 জন। আমরা পাশ করেছি সম্ভবত 53 জন বা 39 জন, আমার ঠিক মনে নেই। তার মধ্যে আমি একজন ছিলাম। হ্যাঁ, দিস ইজ মাই টার্নিং পয়েন্ট। সিডিসিএসটা পাস করেছি, পাস করার পরে এমবিএম এটা ওটা বলেও আমি এইচআর কে মেনটেন করতে পারি নাই। সিডিসিএস পাস করে মেইল দিয়েছি সার্টিফিকেট সহ এইচআর এ। সার্টিফিকেট এইচআর হেড আমাকে ফোন দিয়েছে যে যা আমি তো বিশ্বাস করতে পারছি না, একটা নন নন এডি ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট অফিসার সিডিসিএস কিভাবে পাস করে। জাকির, আপনার জন্য আমি কি করতে পারি? বললাম যে স্যার, আমার একটা শুধু রিকোয়েস্ট, আমাকে একটু এডি ব্রাঞ্চে কাজ করার সুযোগ করে দেন। তা বললো যে আমার ব্যাংকের সবচেয়ে ভালো এডি ব্রাঞ্চ যেটা, সেটাতে আমি আপনাকে উইদিন 3 ডেজ এর মধ্যে পোস্টিং দিচ্ছি। ঠিক 3 দিনের মধ্যে আমাদের ওই ব্যাংকের সবচেয়ে ভালো মানে ব্রাঞ্চ যেটা, সেই ব্রাঞ্চে আমার পোস্টিং পাবো। 2018-19, 2019 থেকে এখন আমি ম্যানেজার অলমোস্ট। মানে যদি বেস বলি, যা বলি, সিডিসিএস এর রিটার্ন আমার অন্য কোনো সার্টিফিকেশন, আমি যদিও সিএসডিসি করেছি, ক্যাম্পস করেছি, অন্যান্য সার্টিফিকেশন নিয়ে কাজ করেছি, বাট সিডিসিএস এর চেয়ে বেশি রিটার্ন কোনো সার্টিফিকেট আমাকে দেয়নি। ইভেন দো আমি ধরেন ফ্রিকুয়েন্টলি 2-3টা ব্যাংক সুইচ করেছি। 2-3টা ব্যাংকের একটা ব্যাংকের সুইচ আমার এই সিপিডিও ট্রেনিং এ একজন স্যারের সাথে পরিচয় হয়েছে। সেটা ব্ল্যাকস্টোন একটা ট্রেনিং নিয়েছে, আমি সেখানে জয়েন করেছিলাম। জয়েন করার পর ওইখানে তো ট্রেনার ছিলেন, উনি মালয়েশিয়া থেকে ট্রেনিং করতে আসেন। তো উনি ট্রেনিং করছিলেন, আমরা মানে উনি তো কেস স্টাডি দেন অথবা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন, এটা করেন ওইটা করেন। 2 দিন যদি ট্রেনিং হয় নর্মালি তো শুধু যিনি ট্রেনিং নেন তিনি তো শুধু কথা বলেন, আর ফিজিক্যাল হলে তো উনি পার্টিসিপেন্টের কাছ থেকে কোয়েশ্চেন আশা করেনি। তা আমরা যেহেতু নতুন সিডিসিএস করেছি, আমাদের রুল রেগুলেশনস গুলো একটু মাথায় ক্লিয়ার ছিল। আমি স্পন্টেনিয়াসলি কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার করেছি। কোনো একটা ব্যাংকের হেড অফ ট্রেড নোটিস করেছে এটা। যখন ওই ইভিনিং স্ন্যাক্স সেশন আসছে, স্যার নিজে এসে আমার সাথে কথা বলতেছে যে আপনার নাম কি, এটা এটা কোন ব্যাংকে আছেন, কি অবস্থা, কতদিন হলো, ব্যাংক সুইচ করার প্ল্যান আছে কিনা। তো আমি বললাম যে স্যার, আমি তো এন্ট্রি মানে প্রায় এন্ট্রি লেভেলে জয়েন করেছি, সুইচের প্ল্যান আছে, কি করবো। তো বলে যে আপনি একটা সিভি দিতে পারেন আমাকে। আমার একটা ব্যাংক সুইচ হয়েছে শুধুমাত্র এই সিপিডিও ট্রেনিং এর জন্য। দিস ইজ রিয়েল, আমার লাইফ হিস্ট্রি, অন্য কারো না। এবং এখানে কোনো ধরনের এমবিগিয়াস কোনো সিচুয়েশন না, এটা রিয়েল। ঠিক আছে, সো অপরচুনিটি কোন দিক থেকে আসবে এটা বলা যাবে না, বাট মানে প্লিজ, বাংলাদেশের থেকে যদি মনে করেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চান, ভালো করতে চান, তাহলে সিডিসিএস এর চেয়ে বর্তমানে, হ্যাঁ এখন ব্যাংকিং ডিপ্লোমাটা বিভিন্ন পার্সপেক্টিভে প্রায়োরিটি দিতে হচ্ছে, বাট এর ছাড়া এই ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের হিসাবটা বাদ দিলে সিডিসিএস এর চেয়ে ভ্যালুয়েবল সার্টিফিকেশন বাংলাদেশের আর কোনোটা নাই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য। ওকে, এবার রেকগনিশন সবকিছু এবার বললাম, এবার আমাদের প্ল্যানটা আমরা শেয়ার করার চেষ্টা করছি। আমি শুরুর দিকে বলেছি যে আমরা 7টা রুলস পড়বো, একটা টেক্সট বুক পড়বো। আমরা প্ল্যান করছি যেটা, ওই যে এলআইবিএফ এর কোয়েশ্চেন দেখিয়েছে, সেই কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে যেখানে দেখেছি যে কোনো একটা 100 মার্কসের কোয়েশ্চেনে মিনিমাম 60 মার্কস আসে ইউসিপি 600 থেকে। একটা রুলস থেকে 60% মার্কস আসে, আর বাকি 40 আসে অন্য 6টা রুলস থেকে। যেটা থেকে 50% মার্কস আসে, 60%, মিনিমাম 60% মার্কস আসে, সেটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে পড়ানোর চেষ্টা করবো। সেই রুলসটার নাম হচ্ছে ইউসিপি 600, যেটা আমরা স্টার্ট করবো আমাদের নেক্সট ক্লাস থেকে, যেটা আমরা শুরু করবো। আমরা ইউসিপি 600 এর উপরে ক্লাস নিব 1, 2, 3, 4, 4টা ক্লাস নেওয়ার পরে একটা এক্সাম নিব। এই প্রত্যেকটা ক্লাস আমাদের থাকবে ফ্রাইডে এবং স্যাটারডে। ফ্রাইডে এবং স্যাটারডে আপনাদের ব্যাচের ক্লাস থাকবে সকালে, কারণ রাতে অনেকেরই বিভিন্ন ফাংশন ইত্যাদি ইত্যাদি প্রবলেম থাকে, দ্যাটস ওয়াই আমরা সকালে আপনাদের ক্লাস নিব। সকালে আপনাদের ক্লাস হবে 10টা থেকে 11টা 45 পর্যন্ত। অনেক সময় এমনও হতে পারে যে 8:30টা থেকে 10:15 পর্যন্ত, এরকম হতে পারে, বাট সকাল টাইমটা আপনার ফিক্স থাকবে। 1 থেকে 4 নম্বর পরীক্ষার পরে আমরা একটা এক্সাম নিব। এক্সামের কোয়েশ্চেনটা আমি দিয়ে দিব আপনাদের, এটা ফিজিক্যাল কোয়েশ্চেন। আমি হোয়াটসঅ্যাপ, আপনাদের যারা আমার সাথে ক্লাসে ইনভলভ হবেন তাদেরকে একটা গ্রুপে আমি অ্যাড করব। সেই গ্রুপে আমি প্রত্যেকটা ক্লাসের লিংক দিব, প্রত্যেকটা ক্লাসের সিনপসিস দিয়ে দিব, এই এক্সামের কোয়েশ্চেন দিয়ে দিব, আপনারা নিজেরা এক্সাম দিবেন। সেম 5 নম্বর ক্লাস থেকে 8 নম্বর ক্লাস পর্যন্ত হবে। এখানে আবার আরেকটা এক্সাম হবে, কোয়েশ্চেন আপনাদেরকে পাঠাবো, আপনারা নিজেরা এক্সাম দিবেন, মার্কসটা আমার সাথে শেয়ার করবেন। এই এক্সাম এই দুটো এক্সাম মিলিয়ে সলভ একটা ক্লাস হবে। এই দুটো এক্সাম মিলিয়ে, দুইটা এক্সাম হলেই একটা সলভ ক্লাস হবে। এই সলভ ক্লাসটা আমরা অফিস ডেতে নিব। এটুকু হচ্ছে শুধু আপনাদের একটু ব্যারিয়ার, অন্য সকল ক্লাস আমরা উইকেন্ডেই থাকবে। মানে ধরেন আপনাদের হয়তো 1 মাসে
একটা সলভ ক্লাস থাকবে এক মাসে একটা। অফিস ডে আমি হয়তো রাত 9:30 থেকে 11টা পর্যন্ত একটা দিতে একটু ডিস্টার্ব করবো, কারণ আদারওয়াইজ আমি আসলে স্কেজুয়ালটা মিলাতে পারি না। আমি বলবো শেষে কেন মিলাতে পারি না। 9, 10, 11 নম্বর ক্লাস। ইউসিপি তে আমি 16টা ক্লাস নিব ইউসিপির উপর। যেহেতু ইউসিপি যদি আপনি পারেন, আপনার সিডিসিএস এর 60% কাভার হয়ে যাবে। দ্যাটস ওয়াই ইউসিপিটা আমরা সুন্দর করে পড়বো। 9, 10, 11 এক্সাম, 11, 12, 13, 14 এক্সাম, দুইটার আবার সলভ ক্লাস। 14 পর্যন্ত আমাদের ইউসিপিটা শেষ হবে, 14টা ক্লাসে ইউসিপিটা শেষ হবে। ইউসিপি যেহেতু প্রায়োরিটি এবং অন্য সকল রুলস ইউসিপির উপর ডিপেন্ড করে, সেজন্য 15 আর 16 নম্বর ক্লাস আমি আবার ইউসিপিটা রিভিউ করব। এই দুইটা এই দুইটা আমি আবার রিভিউ করব, ইউসিপি পুরোটা আবার রিভিউ করব। ওকে, ইউসিপিটা শেষ হবে। আইএসবিপি একটু আরেকটা রুলস, সেটার জন্য আমরা 4টা ক্লাসে সেটা শেষ করতে পারবো। এক্সাম নিব, এক্সামের প্যাটার্নটা আগের মতো। ইউসিপি এটা একদম ছোট, 2টা ক্লাসে এটা কভার হয়ে যাবে, আরেকটা রুল শেষ হবে। পরের দিকে আস্তে আস্তে আমরা দ্রুত যেতে পারবো। ইউআরআর 7 to 5 আরেকটা রুলস, এটার জন্য 2টা ক্লাস এক্সাম এবং সলভ ক্লাস থাকবে। আইএসপি 98 এটা একটু টাফ, এটাতে আমরা 4টা ক্লাস রেখেছি। এইটা আমি 2টা এক্সাম নিয়ে সলভ ক্লাস নিয়ে এটা কন্টিনিউ করব। ইনকোটার্মস এটা 2টা ক্লাস, বিকজ এটা ছোট। যেটা ছোট প্রায়োরিটি, আমি প্রায়োরিটি সেট করেছি। আমি রিডিং ম্যাটেরিয়াল সিনপসিসের উপর ডিপেন্ড করে আমি আসলে টাইম টেবিল বা মানে অ্যারেঞ্জমেন্টটা করেছি। টেক্সট বুক যেটা ক্যারিকুলারের, এই বইটা আমরা একটু মার্ক করে করে পড়াবো। এটা আমরা 2টা ক্লাস রেখেছি, আমার লাস্ট ব্যাচে আমরা 2টা ক্লাস সেই শেষ করতে পেরেছি। ক্যারিকুলারের বইটা কভার করব। এই হচ্ছে মোটামুটি আপনাদের কাভারেজ। শেষের দিকে 71, 72, 73 অনেকেই আছেন যারা নন ট্রেডে কাজ করেন, তারাও সাধারণত নিজেদের মধ্যে মানে একটা এনকারেজমেন্ট আসে যে ভাইয়া আমি সিরিজ সিরিজটা দিতে চাচ্ছি। তাদের এই ডকুমেন্টেশন পার্টে প্রবলেম হয়। দ্যাটস ওয়াই ওই যে 71, 72, 73 এই 3টা কোয়েশ্চেনের সলিউশন বা ওই টাইপের টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা 2টা ক্লাস করব। এখানে আমরা রিয়েল ডকুমেন্ট দেখানোর চেষ্টা করবো, একদম অরিজিনাল ডকুমেন্ট দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে আমাদের টোটাল 34টা ক্লাস। 34টা ক্লাস এক্সাম সলভ ক্লাস মিলিয়ে, এক্সাম হবে 14টা, 34টা ক্লাস, সলভ ক্লাস হবে 7টা, বলে আমাদের রেগুলার ক্লাসটা শেষ হয়ে যাবে। এই 34টা ক্লাস আমরা জানি মানে নর্মালি যদি আমি চিন্তা করি তাহলে আমাদের 4টা ক্লাস থাকে আমাদের একবারে, মানে আহ, এক মাসে আমার থাকে 8টা ক্লাস আমি পাই, যদি 4টা শুক্রবার 4টা শনিবার চিন্তা করি। তার মানে 4 8 32, আমার ক্লাস হচ্ছে 34টা। হিসাব করলে আমার আসলে 4 মাস, আমি বলি 4 মাসে আসলে পারে না, 4 মানে 4 মাস 15 দিন সময় লাগবে রেগুলার কোর্সটা শেষ হতে। অনেক সময় 4 মাস 15 দিন পরে অনেকের কনফিডেন্স গ্রো করে না। এই পার্সপেক্টিভে আমরা একটা সেলফ স্টাডি নামক একটা গ্রুপ করে দিব। যারা রেগুলার ওই 4 মাস ক্লাস করবেন তাদের জন্য একটা সেলফ স্টাডি গ্রুপ করে দিব। সেই গ্রুপে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, জয়েন করে সেখানে আপনারা আবার এগুলি রিভিউ করবেন। আপনাদের এই রিভিউটা কমপ্লিট হবে, এটার জন্য আমি অলমোস্ট 1.5 মাস টাইম নিব। আপনারা রিভিউ করবেন সবগুলি রুলস নিজেরা নিজেরা ওই গ্রুপে থেকে। এই রুলস গুলি শেষ হলে, একটা রুলস শেষ হলে আমি একটা অনলাইন এক্সাম নিব, একটা রুলসের জন্য একটা অনলাইন এক্সাম। এই অনলাইন এক্সামটা সিডিসিএস এর মতো হবে। আগের গুলি কিন্তু আমরা ফিজিক্যাল পেপার নিব, এইটা আপনারা অনলাইন দিবেন যাতে অনলাইনের টেস্টটা বা ফিচারটা আপনারা অ্যাড করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন। এই 5টা এক্সাম নিব, এটা আপনাদের সেলফ স্টাডি ইন্টারভেলে নিব। কারণ আমি যখন কোর্স শেষ করবো এর মধ্যে আপনাদের অনেকগুলি প্রবলেম থাকবে। আবার সেলফ স্টাডি গ্রুপটা আমরা যেটা করব সেখানে আমি থাকবো, আমি মনিটর করব, আপনারা লিড নিবেন। আমি এটা নিয়ে বলবো একটু পরে, আমাদের কনসার্ন দিবেন। অনলাইন টেস্টটা শেষ হবে, অনলাইন টেস্টের পরে ফাইনাল মডেল টেস্টটার জন্য আমি যে 3টা আমি নিব সেই 3টা মডেল টেস্ট আমি কভার করবো। এই 3টা মডেল টেস্টের পরে আমি আপনাকে ফিডব্যাক দিব যে আপনি এখন ইলিজিবল পরীক্ষার জন্য, আপনি এবার পরীক্ষা দিতে পারেন, আপনি এবার রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন করলেন, এই 3টা মক টেস্ট দিলেন, 6টা মক টেস্টের অ্যাভারেজ সকল কিছু রিভিউ করে আমি সাজেস্ট করবো ভাই এখন আপনি পারবেন। তখন আমার সাজেশন লাগবে না, তখন আপনি বুঝবেন যে আমার, আপনার কনফিডেন্স গ্রো হয়ে যাবে। তখন আপনি সিট নিয়ে পরীক্ষার জন্য বসতে পারবেন, কোনো সমস্যা নাই। সবকিছু মিলিয়ে আমি টাইম ফ্রেমটা এই জন্য ধরেছি যে আমরা যেহেতু জুলাই থেকে ক্লাস স্টার্ট করব, জুলাই 25 টু অক্টোবর হচ্ছে আমার রেগুলার ক্লাস। 4 মাস ধরেছি আমি, গ্রুপ স্টাডির জন্য 2 মাস, টোটাল 6 মাসের প্ল্যান কোর্স। হ্যাঁ, 6 মাসের কোর্স প্ল্যান করেছি আমরা। কেউ যদি মনে করেন যে ভাই আপনি 4 মাসের মাথায় তো কোর্স শেষ করে দিবেন, এর মধ্যে যদি আমি এক্সপার্ট হই, অনেকে আছে এক্সপার্ট আছে, আমি পরীক্ষা দিয়ে দিতে চাই, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন প্রায়োরিটি বেসিসে ভাই মক টেস্টের কোশ্চেন গুলি আমাকে দিয়ে দেন, আমি দিয়ে দিব। আপনি 4 মাসের মাথায় রেগুলার প্রিপারেশনে আপনি মক টেস্ট দিয়ে দিলেন, রেজিস্ট্রেশন করে ফেললেন, এক্সাম দিয়ে দিতে চাইলে এটা সম্ভব, বাট 4 মাসের আগে সম্ভব না, কারণ 4 মাস পরে আমার কোর্সটা শেষ হবে। ইনকমপ্লিট অবস্থায় আপনি আসলে আপনার জন্য একটু টাফ হয়ে যায়। এটুকু হচ্ছে মোটামুটি আমাদের
প্ল্যান এখন পর্যন্ত এতটুকু হচ্ছে আমাদের প্ল্যান, যে এইভাবে আমরা কোর্স কন্ডাক্ট করব, এই প্রসেস এইটা এভাবে থাকবে। এবার অ্যাডভান্টেজ দিচ্ছি তিনটা। ইউনুস ভাই আছেন, জহির ভাই আছেন, আর ফৌজি আপু আছেন, তিনজন আছেন, জয়েন করেছেন। আমাকে জি একটু ভাইয়া আছে। জাহির ভাই আছেন, ভাইয়া আছে। আছে, ওকে। এখানে আমরা আবার একটা অপশন দিয়ে থাকি, আপনি যদি আমাদের ব্যাচে এখানে জয়েন করেন, তাহলে আপনি যদি আমাদের সাথে এখানে জয়েন করেন, আপনি যদি 4 মাস পরে আপনার মনে হচ্ছে কোনো জায়গায় আপনার গ্যাপ ছিল, রেগুলার ক্লাস করতে পারেন নাই, আপনি চাইলে আমাদের পরে, আমাদের জানুয়ারি থেকে আরেকটা ব্যাচ স্টার্ট হবে, সেই ব্যাচে আপনি আবার রিস্টার্ট করতে পারবেন। কোনো সমস্যা নেই। মানে আপনি যে ভাই আমি আবার সবগুলো আবার রিভিউ করতে চাচ্ছি, আমি একটু সময় নিয়ে পরীক্ষা দিব, 6 মাসের বা 4 মাসের মাথায় না, আমি একটু রুলস গুলি জানতে চাচ্ছি, পরে পরীক্ষা দিব, আমি আবার রিভিউ করতে চাই, কোনো সমস্যা নাই। রিভিউ করতে চাইলে আবার নতুন ব্যাচে অ্যাড হতে পারবেন। আর সিডিসিএস পরীক্ষার জন্যই যে আমাদের এই ক্যারিকুলামটা সাজানো, এটা কিন্তু মানে সবকিছু মিলিয়ে বলা যাবে না। কারণ আমরা আসলে এই রুলস গুলি ফরেন ট্রেডে কাজ করতে গেলে আমাদের জানা দরকার। আমি এই রুলস গুলি যদি প্রপার ওয়েতে জানি, সিডিসিএস পরীক্ষা না, আমি আমার নর্মাল অ্যাক্টিভিটিতেও বেনিফিটেড হব। লাস্ট ব্যাচের তিনজন, মানে আমাদের এই এই কারেন্টলি আমরা যে ব্যাচটা শেষ করেছি, আপনাদের শুরু করেছি, যে ব্যাচটা শেষ করেছি, এই ব্যাচের তিনজনের সাথে আমি একটু জাস্ট আপনাদের একটু পরিচয় করিয়ে দিব। তিনজনের মধ্যে ম্যাডাম আপনি একটু কথা বলবেন। ম্যাডাম আমাদের আগের কারেন্ট ব্যাচে ছিল, মানে আমাদের জাস্ট এক্সিস্টিং ব্যাচে ছিল। ম্যাডামের মনে হয়েছে আবার একটু রিভিউ করা দরকার, ম্যাডাম রিভিউ করতে আমাদের আবার এই নতুন ব্যাচে অ্যাড হয়েছেন। এই নতুন ব্যাচে ম্যাডাম থাকবেন। ম্যাডাম আপনার প্রিভিউটা একটু বলেন। ফৌজি আপু, এক জাকির ভাই, মিনিট আমি একটু আগে বলি, আমি একটু আচ্ছা, আগে বলবো, আমাদের যাবো তো। আচ্ছা, নামাজে যাবেন। আচ্ছা, আমি ফৌজি আপুকে একটু রাখছি। ফৌজি আচ্ছা। আপু জাস্ট একটু হোল্ড করি। আমি, আমরা যে যে ব্যাচটা কমপ্লিট হয়েছে, সেই ব্যাচটা থেকে আমরা আবার একটা সেলফ স্টাডি গ্রুপ ক্রিয়েট করেছি। যে গ্রুপটার আমাদের এখন কোঅর্ডিনেট করছেন ইউনুস ভাই। আমাদের ইউনুস ভাই কোঅর্ডিনেট করছেন। ইউনুস ভাই আপনি একটু আমাদের মানে টোটাল কোর্সটা, আমরা যে 4 মাস বা 4.5 মাসে যে জার্নিটা ছিল, বা এখন আপনাদের স্ট্যাটাস কি, যদি আপনি একটু শর্ট করে বলেন। জি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসলে যেটা বলবো, জাকির ভাইয়ের প্রেজেন্টেশন আমরা ইতিমধ্যে যেটা শুনেছি, এই প্রেজেন্টেশনের মাধ্যমেই বুঝতে পারি যে জাকির ভাই কি ধরনের কঠিন উনি তখন করেন। আসলে আমি যখন জাকির ভাইয়ের সাথে তো আমার কোনো পরিচয় ছিল না। যে আমার ডিপার্টমেন্টে, আমার ব্রাঞ্চে কাকু আছে, তো উনি আমাকে জাকির ভাই সম্পর্কে একটু ধারণা দিলেন। তো যখন ক্লাস স্টার্ট হবে, এই যে ওরিয়েন্টেশন ক্লাস হলো, তো সেদিন আমি ক্লাসটা আসলে শোনার পরে আমার কাছে মনে হয়েছিল যে আসলে কোচিংটা করা, যথারীতি আমি কোচিং করতে শুরু করলাম। তো আমার কাছে এই 3 মাসের মধ্যে মনে হয়েছে যে আমি আগে যা ছিলাম, তো সেই তুলনায় এখন আমি, মানে তখন যদি আমি 70% আমার কনফিডেন্স ছিল, তো এখন সেটা 100% হয়ে গেছে। তো আরো যে সামনে 2-3 মাস সময় আছে, আমরা এখন যেটা করতেছি, যে আমাদের এখনো কোর্স তো জাকির ভাই করানো শেষ হয় নাই। তো ইতিমধ্যে আমরা যে গ্রুপ স্টাডি করতে শুরু করেছি, তো এই গ্রুপ স্টাডি করার ফলে আমরা যেটা বুঝতে পেরেছি, ওই সময় আমাদের হয়তো কিছু গ্যাপ ছিল, সেই গ্যাপটা আমরা এই যে গ্রুপ স্টাডি করার ফলে পুরোপুরি মনে হচ্ছে যে আমরা এখন একদম বুঝতে আর কোনো সমস্যা হচ্ছে না। আরো বিষয় হলো যে গ্রুপ স্টাডির ফলে আমরা সবাই এখানে একদিকে স্টুডেন্ট, সবাই আবার টিচার, যে সেই হিসাবে আমরা সবাই সবার সাথে যখন এটা শেয়ার করতেছি, আমাদের জানা এবং এটা মনে রাখার ক্যাপাসিটিটা অনেক। তো সেই হিসাবে এই যে জাকির ভাইয়ের যে পলিসি, আমি মনে করি যে এটা খুবই আধুনিক এবং সময় উপযোগী একটা পলিসি। সেই জন্য আমি জাকির ভাইকে ধন্যবাদ দিই। আহ, আরো বিষয় হলো যে আহ, জাকির ভাই যে প্রত্যেকটা প্রেজেন্টেশনের সফট কপি, অর্থাৎ যে অডিওটা দেন, এই অডিওটা আরো বেশি কার্যকর। কারণ হচ্ছে যে যে যত ভালো করে উপস্থাপন করুক, পরবর্তীতে আমরা আসলে ভুলে যাই। এই আমরা যখন অডিওটা শুনি, তখন এটা আরো, এটা আমাদের খুব সহজ হয়ে যায়। সবকিছু মিলে জানি আমি এলাকা মনে এটা হয় এটা হইলো রেডি আগের মাসে দিতে হবে 2 মাসে মানে দিতে হবে মানে করতেছে এবং পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। এবং আমি মনে করি যে এভাবে যদি আমরা গ্রুপ স্টাডিটা করতে থাকি এবং চাকরির সংস্পর্শে থাকি,
ইনশাল্লাহ আল্লাহ সহযোগিতা করলে সিডিসিএস পাস করতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ইউনুস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আগের ব্যাচের আরেকজন ভাইয়া জহির ভাই, আপনি একটু আপনার একটু পরিচয় দেন, আপনার কনফিডেন্স, আপনি একটু আপনার ওভারভিউটা দেন। জহির ভাই যদি একটু বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। আসলে সত্যিকার অর্থে আমি কখনোই ফরেন এক্সচেঞ্জে কোনো কাজ করি নাই বা আমার কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তবে আমার একটা আগ্রহ জাগছে যে আমি মানে সিডিসিএস পরীক্ষা দেবো, বা এটা যতই কঠিন হোক। আমি আমার সিনিয়র যারা ছিল তাদের সাথে আলাপ করছি, ওনারা আমাকে ওইভাবে সাহস দেন, বলতেছে তুমি পারবা, তুমি তো হয়তো ফরেন এক্সচেঞ্জে কাজ কাজ করো নাই, এটা যারা ফরেন এক্সচেঞ্জ রিলেটেড আছে তাদের জন্য এটা অনেকটা সহজ হবে। তারপরে আমি মানে এটা আমার মহিয়া হয় নাই, মন মতো হয় নাই। পরে আমি জাকির ভাইয়ের নাম্বারটা নিয়েছিলাম, আমার এক কলিগ বল, উনি আমাদের ব্যাংকেই ছিল। তারপরে ওনার নাম্বারটা দিলে আমি ভাইয়ের সাথে আলাপ করলাম, ভাই কোনো সমস্যা নাই, আমিও তো কখনো নন ট্রেডে কাজ করি নাই, তো আমিও তো ইনশাল্লাহ সফল হয়েছি, আপনি পারবেন ইনশাল্লাহ, আমি যতদূর আপনাকে যথেষ্ট হেল্প করবো। তো আমার পরিচয় হচ্ছে, আমি একটা সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন আমার পোস্ট হচ্ছে অফিসার ক্যাশ। আমি এই ভাইয়ের সাজেশনে আমি সিটি দিয়ে শুরু করি। ইনশাল্লাহ ভাইয়ের যেই প্রেজেন্টেশন এবং আমাদেরকে যেভাবে ইয়েগুলা দেয়, সেনেসিপস গুলা দেয়, এগুলা আমরা পরবর্তীতে আমাদের অনেক হেল্পফুল হয়। আমি যেটা করি, আমি প্রথম শুরুর দিক থেকে অনেকটাই বুঝতে পারি নাই, মানে আমি তো নতুন, বাট অনেক ওয়ার্ড বা শব্দ এগুলো আমার খুব কষ্ট হয়েছে। পরবর্তীতে আমি বারবার যখন ভিডিও গুলো দেখছি, ইনশাল্লাহ আমার অনেকটাই হেল্প হয়েছে। এখন আমরা গ্রুপ স্টাডি করে অনেকটা হেল্পফুল হয়। ভাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনারা করতে পারেন, এটা আপনার অনেকটাই সহজ। ভাই এই যেভাবে ক্লাসগুলো নিচ্ছে অনেক ইজি। ভাই থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইনফ্যাক্ট আমরা আমাদের যে পেইড ব্যাচ যেটা হবে, মানে রেগুলার বেসিসে যখন আমাদের ক্লাসে যাবে, আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং সেখানে দিয়ে দিব এবং সিনোপসিসটা আপনারা সেখানে পাবেন। এবং যেটা যদি কোনো কারণে আনফরচুনেটলি লম্বা সময় অনেকেই অনেক ক্লাস মিস করতে পারবেন, মিস হতে পারে, মিস হলে আপনার ওই রেকর্ডিং দিয়ে ইনশাল্লাহ আপনার রিকভারি করতে পারেন। এবার একটু ম্যাডাম বলবেন। ম্যাডাম আমাদের আগের ব্যাচের ম্যাডাম আবার রিকোয়েস্ট করেছেন, ভাই আমি এই ব্যাচেও একটু আবার রিভিউ করতে চাচ্ছি। ম্যাডাম আপনার মানে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস কজ? ভাইয়া আমার মানে আমি আবার কেন শুরু করলাম সেটা হচ্ছে আপনার প্রেজেন্টেশন আমি রীতিমতো মন্ত্রমুগ্ধের মধ্যে শুনি। আপনারটা শুনলে আমার কাছে একদম সহজ হয়ে যায়। আমি হচ্ছে ট্রেড ফাইন্যান্সে কাজ করছি লাস্ট বছর জয়েন করার আগে থেকে, আপনাকে বললাম তো আমার খুব কঠিন মনে হচ্ছিল। এর আগে আমি জেনারেল ব্যাংকিং, ব্যাচ ক্লিয়ারিং এগুলাতে কাজ করেছি, রেমিটেন্স ডিপার্টমেন্টে। তো আমি যখন শুরু করলাম তখন আমার অনেক কঠিন লাগছিল। তো আমার এক ভাই সাজেস্ট করলো আপনার কথা। জয়েন করার পরে যখন আমি ক্লাস করছি দিলাম, তখন আমার মানে ক্লাস করার পর আপনার কোর্স, আমার ডিজাইন, প্রেজেন্টেশন, সিনপসিস সব কিছুতে আমার এতটাই হেল্প হয়েছে যে এখন আমার ট্রেড ফাইন্যান্সে কোনো ডকুমেন্ট আসলে ডিসক্রিপেন্সি বা ডকুমেন্টস ত্রুটি মানে চেক করার জন্য আমাকে দেয় যে ফৌজিয়াকে দাও, ও ভালো মতো দেখবে। সেটা শুধুমাত্র হয়েছে আপনার জন্য ভাইয়া। আর মেন যেহেতু আমার একটা টার্গেট আছে যে আমার সিডিসিএস এর পরীক্ষা ইনশাল্লাহ সবকিছু ঠিক মতো হলে করতে পারবো, বেবিরা আছে, প্লাস আমি যেটা পার্সোনালি আপনাকে বলেছি আমার কিছু ক্লাস মিস হয়েছে, তো সেই জন্য আর কি আবার করলাম। মানে আমি সবাইকে বলছি ভাইয়ার ক্লাস করলে, ভাইয়ার প্রেজেন্টেশন, সিনপসিস, কোর্সের যে ডিজাইনটা করেছে আমাদের জন্য, সবকিছুতে আমরা সবাই উপকৃত হব যারা করছি। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কাজে তো কনফিডেন্স গ্রো করবে অনেক, আর হচ্ছে ভাইয়া খুব ইন্সপায়ারিং, অনেক কঠিন জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। আমরা কোনো কিছু পারছি না, ভাইয়া এমন ভাবে বলছেন যে মনে হচ্ছে যে মানে না পারার কোনো কারণই নাই, পারবোই। থ্যাংক ইউ ভাইয়া পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া এই হচ্ছে আমাদের কারেন্ট ব্যাচের রিভিউ আপনাদের জন্য। আমি আসলে আমরা যে সেলফ গ্রুপটা, যেটা ইউনুস ভাই এখন আমাদের লিড দিচ্ছেন, এবং আমি মানে আই ফিল প্রাউড যে ফজি আপু আপনিও আমার সাথে অ্যাড হবেন, মানে মানে এটা আমার সাথে সমর্থন করবেন এবং ইউনুস ভাইও এটা সমর্থন করবেন। আমাদের এই এই লাস্ট ব্যাচের সবচেয়ে স্পন্টেনিয়াস, ভোকাল এবং এখন রুলস রেগুলেশনস ধরলে, যেমন আমরা তো ধরেন শেষের দিকে এরকম আপনাদের ক্ষেত্রে হবে, ধরেন আমি নতুন একটা রুলসে পড়ছি, এটা ইউসিপি কে ট্যাগ করে দিচ্ছে। ইউসিপির কোথায় আছে এটা বললে, ইউনুস ভাই আপনি এটা ইউনুস ভাই বা ফজিয়া আপু দুজনেই বলবেন, সবচেয়ে বেশি ট্যাগ করতে পারে কিন্তু জহির ভাই। হ্যাঁ, জহির ভাই আমার। জহির ভাই, জি। এটা কিন্তু আনডাউটলি, এই জন্য আমি জহির ভাইকে এখানে নিয়ে আসছি আজকে। হ্যাঁ জহির ভাইয়া ভাই খুব ট্যাগ দ্রুত করতে পারে। বুঝে ফেলে।
বাট এই জহির ভাই, আমার মনে আছে ঠিক 3 মাস আগে, সম্ভবত রমজান বা এই সময়টাতে বা কোনো একটাতে, জহির ভাই আমাকে ফোন দিছে প্রথম ক্লাস পাওয়ার পরে যে ভাইয়া আমি তো বুঝতেছি না, অনেকগুলি ওয়ার্ড কেন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট আমি চেষ্টা করব ভাইয়া, আমি চেষ্টা করছি। হ্যাঁ, আপনার রেকর্ডিং গুলো আমাকে হেল্প করছে। আমি ভাইয়া একবার না দুইবার তিনবার শুনছি। মানে শুরুর দিকে উনি এইভাবে স্টার্ট করেছিল, বাট আমার কাছে এটা ইনুস ভাইও বলবেন, আপু তো অলরেডি বলছেন, রেকগনাইজ করছেন। ইভেন আমরা ক্লাস নিতে গেলে, কারণ আমি তো এখন অনেক পরে চলে আসছি, কোনো জায়গায় যদি রেফারেন্সের দরকার হয় পিছনে ব্যাক করলে কিন্তু জহির ভাইকে বললে জহির ভাই ট্যাগ করে দেয়, ভাইয়া এটা ইউসিপির 14 নম্বর আর্টিকেলের সাথে ট্যাগ হচ্ছে। সো এইটা হচ্ছে আসলে স্পিড। আর এই স্পিডটাকে কন্টিনিউ করার জন্য অনেক সময় আমাদের যেহেতু অনেক ব্যাংকের ফাইন্যান্সের ইস্যু থাকে, সিডিসিএস এর অনেক ব্যাংক কিন্তু ফাইন্যান্স করে, আবার অনেক ব্যাংক ফাইন্যান্স করে না। তো দেখা গেল যে নিয়ার অ্যাবাউট 1 লাখ টাকা, অনেক সময় অনেকেই হয়তো প্ল্যান করেছে পরীক্ষা দিব, স্টার্ট করেছে 3 মাস বা 4 মাস কাজ করছে, বাট অ্যারেঞ্জমেন্টের ইস্যুটা না, আমরা সবাই তো চাকরি করি, অ্যারেঞ্জমেন্টটা প্রপার হতে হচ্ছে না যে আরেকটু পরে পরীক্ষা দিতে হবে। এই যে 4 মাস কোর্স করলাম, তারপর আরেকটু পরে পরীক্ষা দিতে যাব, মাঝখানের অংশটুকুতে তার যে পড়াটার যে ব্রেক হবে, এই ইন্টারভেলটাকে কাভার করার জন্য কিন্তু আমরা সেলফ স্টাডি গ্রুপটা রাখছি, এবং এটা একজন পাশ করবে, সে সেখানে ফিডব্যাক দিবে, তার এক্সপিরিয়েন্স শেয়ার করবে, অন্যরা তাতে ইন্সপায়ার্ড হবে। এটা লং লাস্টিং, ওই ওই গ্রুপগুলি থাকে প্রত্যেকটা ব্যাচের জন্য। আপনারা খেয়াল করেছেন শুরুতে হয়তো কেউ কাউকে চেনে না, কিন্তু আমার যে গ্রুপ স্টাডি ব্যাচ হয় তখন কিন্তু সবাই সবার নাম ধরে ডাকছে, কে কি করছে, কার কি অবস্থা পড়াশোনার মাঝখানে, এইরকম গসিপিং বা এরকম আন্ডারস্ট্যান্ডিং মোটামুটি হয়ে যায়। সো ফর্মালি এতটুকু হচ্ছে আমাদের কথা। আমরা ক্লাস স্টার্ট করব আগামীকালকে। আমরা আপনাদেরকে একটু ব্রেক দিব যেহেতু পরের দিন মানে বন্ধ। আমরা রবিবার সকালে আপনাদের ক্লাস রাখবো। রবিবার সকালে আমরা 10টা থেকে আপনাদের প্রথম স্টার্টিং ক্লাস হবে। আমাদের রবিবার সকালে 10টা থেকে আমাদের স্টার্টিং ক্লাস হবে। যারা রেগুলার ক্লাস করতে চাচ্ছেন, রবিবারের ক্লাসটাও আপনারা এই লিংক পাবেন, আমরা আপনার ফ্রিতে অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা আমাদের এখানে অনবোর্ডেড হতে চান, আমাদের পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট স্ট্রাকচারটা হচ্ছে, আমরা হচ্ছে 10,000 টাকা করে রাখি পার পার্টিসিপেন্ট, টোটাল সবকিছু মিলিয়ে, সিনএফসিস সহ সবকিছু মিলিয়ে, টোটাল সবকিছু মিলিয়ে। আর যারা, অনেক সময় যদি কেউ আপনাদের পরিচিত থাকে, যে দুইজন ফ্রেন্ড বা দুইজন কলিগ বা দুইজন একসাথে অ্যাডমিশন নিতে আসেন, কখনো কোনো সময় যদি এরকম হয় যে আমরা দুইজন একসাথে অ্যাডমিশন নিবো, আমরা পরিচিত, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে 8,000 করে নিই। মানে পেয়ার, মানে পেয়ার যদি কোনো কেউ জয়েন করে বা অ্যাডমিশন নেয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে 8,000 করে নিই। পেয়ার দুজনেরই 8,000 করে। বাট সিঙ্গেল যারা, তাদের জন্য হচ্ছে 10,000 হচ্ছে পেমেন্ট ফি। ইনস্টলমেন্ট বেস বা কারো যদি কোনো সমস্যা থাকে, ফার্দার মোর, প্লিজ আমার সাথে কথা বলবেন। বিকজ অনেস্টলি স্পিকিং, আমি আসলে কমার্শিয়ালি এই জায়গাটা ডিল করি না। কমার্শিয়ালি ফুল প্লেজে কমার্শিয়াল হয়ে এই জায়গাটা ডিল করি না। কারো যদি কোনো কোনো সমস্যা থাকে, ইননেস কাজ করে, ভাইয়া করতে চাচ্ছে, এইরকম একটা ব্যারিয়ার আছে, এই জায়গাটাতেই প্রবলেম আছে, এটাকে কিভাবে রিকভারি করা যায়, আমি সাপোর্ট দিব, প্লিজ। কোনো সমস্যা নেই, বাট আমার সাথে রেসপন্সিভ হতে হবে, আমাকে জানাতে হবে। তাহলে, আর এডিশনালি জাস্ট 5 মিনিট স্যাম্পল বেসিসে আমি একটু দেখানোর চেষ্টা করছি আমাদের ক্লাস প্যাটার্নটা আমরা আসলে কি নিব বা কি করব। যারা নন ট্রেডে আছে, জহির ভাইয়ের মতো, বা অনেকে আছে যে ডকুমেন্ট ঠিকঠাক করে ভাবে দেখে আসেন নাই বা দেখেন না, তাদের জন্য আমরা আমাদের ক্লাসে একটা ডকুমেন্টেশনের জন্য আলাদা একটা ক্লাস আছে। আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্টকে আপনাদের একদম রিয়েল ডকুমেন্টটাকে এখানে অ্যাড করব, ক্লাসের মধ্যে নিয়ে আসবো। চার্টার পার্টি বিল অফ ট্রেডিং কি, এটা রিয়েল ডকুমেন্ট নিয়ে আসবো। মানে যেহেতু এটা কোনো না কোনো পার্টির অরিজিনাল ডকুমেন্ট, কোনো না কোনো পার্টির, এই জন্য আমরা আসলে ওই নামটা হাইড করেছি। এই টাইপের ডকুমেন্ট কিন্তু আমরা নিয়ে আসবো একদম সরাসরি সরাসরি। আপনারা এই ডকুমেন্ট দেখতে পারবেন। ইনপো টার্মস যেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে পড়ার সুবিধা, সেটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে নিয়ে আসবো। গ্যারিকুলারের বইটা পড়ার কথা বলেছিলাম, গ্যারিকুলারের বইটা ইট অলমোস্ট 385 বা 390 পেজ। সেই বইটা এত পেজ আপনাদের একসাথে পড়ার দরকার নেই, কারণ এই বইটা আমরা মার্ক করে পড়াবো, 2টা ক্লাস নিয়ে পুরোটা পড়াবো, এভাবে এই বইটা মার্ক বইটা করে কি দিন। হার্ড কপি পাওয়া পাওয়া যায়? কোনটা? এই গ্যারি কুলিয়ারের? ক্যারিকুলারের বইটা হার্ড কপি আমার কাছে, হ্যাঁ পাবেন। ক্যারিকুলারের বই এবং আমরা যে 2টা টেক্সট বুকের কথা বলেছি, এই 2টা বই হচ্ছে 500 টাকা লাগবে। 2টা বই একসাথে আমি কুরিয়ার হার্ড করবো যাদের প্রয়োজন হবে। বাট আমি যে বইটা দিব, এটা তো আমি সফট কপি দিব, আপনারা হার্ড কপিতে একটু মার্ক করে নিতে হবে। আপনাদের হার্ড কপিতে মার্ক করে নিলে মোটামুটি কভার আপ হয়ে যাবে।
গ্যারিকুলারের বইটা আমরা জাস্ট স্যাম্পল দেখিয়েছি, এরকম করে আমরা কভার আপ করবো। MT-700 আমরা হয়তো মানে সুইফট, যেটার উপর বেস করে লেটার অফ ক্রেডিটটা ইস্যু হয়, আমরা হয়তো ব্যাংকে এটা দেখে থাকি, সেরকম লেটার অফ সুইফটের বিভিন্ন ফরম্যাট, বিভিন্ন হেড নিয়ে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি। যারা নন ট্রেড, মানে ক্রেডিটে আছেন, জেনারেল ব্যাংকিং এ আছেন, ইভেন দো ক্যাশে আছেন, তাদের জন্য তাদের জন্য এই কোর্সের এই প্যাটার্ন, এই পার্টটা যথেষ্ট হেল্প করবে। আর যারা ট্রেডে আছেন তারা অনেক সময় তো এলসি দেখে আসেন, যে এখন আর ওই ম্যাটিকুলাসলি চেক করার ইস্যুটা থাকে না, তাদের জন্য এই যখন একটা হার্ড ডকুমেন্ট আপনার কাছে থাকবে, এটা সর্ট আউট করা থাকবে, এটা পয়েন্ট আউট করা থাকবে, এই জায়গাগুলি নিয়ে আলোচনা করা হবে, তখন সেই জায়গাটায় আপনাদের যাদের কনফিউশন আছে সেই কনফিউশন গুলি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। সুইফটের ফিজিক্যাল কপিও থাকবে আপনাদের কাছে, আর সফট কপি তো আমরা এখানে কভার আপ করবো। UCP 600 আমরা পড়া শুরু করব হয়তো নেক্সট ক্লাসে যদি শুরু হয়। UCP 600 এর রুলসটাকে আমরা হাইলাইটেড করব, যে কোন লাইনটা আসলে কোন ওয়ার্ডটা বেশি প্রায়োরিটি দিতে হবে, সব ওয়ার্ড বেশি প্রায়োরিটি দিতে হবে হবে না, সব লাইন বেশি প্রায়োরিটি দিতে হবে। তারপরে এডিশনে নিয়ে আমরা একটা কাজ করব। এই যে ইউসিপি বলেন, দিন শেষে আমি হয়তো ইন্টারন্যাশনাল রুলস পড়ার চেষ্টা করছি, বাট দিন শেষে আমি আমাদের লোকাল লটাকে কিন্তু অবসুলেট করতে পারবো না, বাদ দিতে পারবো না, এটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তো ইন্টারন্যাশনাল এই রুলস এর সাথে ইউসিপি বলেন, আইএসপি বলেন, অথবা ইউআরআর বলেন, অথবা ইনকোটার্মস বলেন, এই রুলস গুলির সাথে আমাদের নিজস্ব কোনো রুলস এর দরকার আছে কিনা বা কোনো অ্যালাইনমেন্ট আছে কিনা, সেটা নিয়েও কিন্তু আমি পয়েন্ট আউট করব। যেমন UCP 600 বা লেটার অফ ক্রেডিট ইস্যু করার সময় UCP 600 কেন প্রয়োজন হয়, এইটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে 2007 সালের, ওই সার্কুলারটা অ্যাড করেছি এখানে, হাইলাইট করেছি, বলেছি এখানে বলা আছে যে আমরা লেটার অফ ক্রেডিট ইস্যু করার সময় UCP 600টাকে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু ইন্টারন্যাশনাল CDCS পরীক্ষা আসবে না, বাট আমার লোকাল ল হিসেবে এটা আমার জানতে হবে। এই টাইপের জিনিসগুলিকেও আমরা অ্যাড করব, যেখানে যেটা দরকার। কমার্শিয়াল ইনভয়েস যখন আমরা পড়তে যাব, তখন আমাদের লোকাল লতে কমার্শিয়াল ইনভয়েস নিয়ে একটা স্পেশাল সার্কুলার আছে, সেই সার্কুলারটা আমি মানে ওখানে অ্যাড করে দিব। অ্যাড করে হয়তো ডিটেল আলোচনা করব, আলোচনা করার পরে বলে দিব যে ভাই CDCS এর জন্য এটা মাথায় নেওয়ার দরকার নেই, বাট লোকাল লর জন্য এটাকে প্রায়োরিটি দিতে হবে। মানে শুধুমাত্র CDCS পাস করবে এটার জন্য কোর্সটা করছি এরকম না। আমি আমার ডেইলি আমার দেশের ব্যাংকিং এর জন্য, ট্রেড ফাইন্যান্সের অ্যাক্টিভিটিস এর জন্য যত ধরনের এক্সপার্টাইজ দরকার, যত ধরনের রুলস রেগুলেশন জানা দরকার, সকল জায়গায় আপনাকে আমি টাচ করাবো। দিন শেষে আমি CDCS এর জন্য ইউনিকলি আপনাকে প্রিপারেশন দাঁড় করাবো, যদি আপনি রেগুলারিটি মেনটেন করেন, আমাদের সাথে রেগুলার থাকেন। রেকর্ডিং ক্লাস দিচ্ছি, সিনোপসিস দিচ্ছি, যার যেখানে প্রবলেম আছে সেই প্রবলেমটা পার্সোনালি আমাকে বললে আই উইল ট্রাই মাই বেস্ট, আমি সলভ করব। শুধুমাত্র যারা প্ল্যান করবেন তারা মানে জয়েন করবেন নেক্সট ক্লাসে। আর স্পিডটা রাখতে হবে 4 মাস, প্লিজ। প্রথমে শুরু করেন অনেকজন, তারপরে আস্তে 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 কমতে থাকে, স্পিডটা রাখতে হবে। দিন শেষে মানে আমার কাছে মানে আমার লাস্ট ক্লাসের মেইন অ্যাচিভমেন্ট, আমি তো ধরেন 4 মাস ক্লাস করেছি, সকাল এত অনেক ঘন্টা ধরি, 4 মাস 32টা ক্লাসে আসলে অনেক সময় হয়ে ওঠে না, বেশি ক্লাস লাগে। যদি 66টা ক্লাসের কথা বলি, আমার যদি মানে টপ অফ দা মেইন অ্যাচিভমেন্টের কথা যদি বলি, আমার এই গ্রুপ স্টাডি গ্রুপটা যখন ক্লাসে ঢুকি তখন আমার মন ভালো হয়ে যায়। মানে এক একজন এত সুন্দর করে প্রেজেন্টেশন দেয়, কারণ গ্রুপ স্টাডি গ্রুপে যেমন ইউনুস ভাই 3টা আর্টিকেল বলে দেন, আজকে উনি 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 বলবেন, নাম বলে দেন, তারা সেটা প্রিপারেশন নিয়ে সেই আর্টিকেলে তিনি প্রেজেন্টেশন দেয়। এক একটা প্রেজেন্টেশন, আমি সেই গ্রুপে আছি, আমি মনিটর করি, ওনাদের কোনো প্রবলেম হলে আমি সলভ করি, বাট এক একজনের প্রেজেন্টেশন শুনলে মনে হয় যে আমার চেয়ে তারা ভালো প্রেজেন্টেশন দিচ্ছে। মানে এটা আমার আসলে গ্রেট অ্যাচিভমেন্ট। হয়তো ফিজিক্যাল কোনো অ্যাচিভমেন্ট এখনো আমার হয়নি বা পাচ্ছি না, আমরা রেকগনিশন পাচ্ছি না, বাট এই যে একটা গ্রুপ স্পিরিট ক্রিয়েট করা, এইটা সত্যিকার অর্থে আমার জন্য মানে গ্রেট অ্যাচিভমেন্ট। আমার এন্ড থেকে আজকের জন্য বলা শেষ। এবার আপনাদের এন্ড থেকে কোয়েশ্চেন নিব, কারো কোনো ফার্দার কোয়েরি আছে কিনা? এনি কোয়েশ্চেন অর এনি কোয়েরি? জাকির ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি। জাকির ভাই, কোশ্চেনটা হচ্ছে মানে ওই যে যেটা আপনি মানে হার্ড কপির কথা বললেন, বই দুটা, ওই দুটা তো আপনার কাছ থেকে পাওয়া যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দুটো বই আমাকে শুধু একটু জানালেই হবে, আমি প্রোভাইড করবো, জাস্ট কুরিয়ার অ্যাড্রেসটা দিলে আচ্ছা। provide করবো। শুধু ও দেখি আচ্ছা। বই নাকি গ্যারিকুলার বইটাও পাওয়া যাবে? ক্যারিকুলার এবং রুলসের যে বই, এই দুইটা বই একসাথে আহ, সম্ভবত 550 টাকা লাগে। আমার মানে ক্যারিকুলারের বইটা 350 টাকা নেয়, খুচরা মানে পাইকারি নিলে 350 টাকা নিবে। আর আমাদের রুলসের যে বইটা, এটা হচ্ছে 200 টাকা।
এই টোটাল 550 টাকা লাগে। যারা 500 দিতে চান 500 দিলে হ্যাভ নো প্রবলেম, হয়তো সেখানে কুরিয়ার চার্জটা আপনার দিয়ে দিতে হবে, এইরকম একটা ইস্যুস থাকে। বাট আমি দুইটা বই একসাথে দিয়ে দিতে পারবো যাদের প্রয়োজন হবে। আর ক্লাস কোনো কারণে মিস করলে এটা তো আমি রেকর্ডেড পাবো, পরবর্তী তো ইয়ে আপনি করতে যখন পারবো। পেইড গ্রুপে যাবেন তখন ওই পেইড গ্রুপে প্রতিদিনের ক্লাস আমরা ওই দিনেই, মানে আমার মনে হয় লাস্ট ব্যাচে কোনো ক্লাস আপডেট একদিন মিস হয়েছে ওটা এরকম কি ঘটনা ঘটে। রেকর্ডেড তো কি ইউটিউব ভিত্তিক সিক্রেট গ্রুপ না? ভাইয়া সিক্রেট গ্রুপ ছাড়া অত লম্বা রেকর্ডিং অন্য কোনো জায়গায় প্রোভাইড করাটা ঝামেলা হয়ে যায়, আচ্ছা, সিক্রেট গ্রুপ দিয়ে সেটাই করেন। সেটাই বলছি। মানে আমি লিঙ্ক পাবো ইউটিউবে দেখতেও, হ্যাঁ ঠিক জি, আছে। আপনি লিঙ্ক পাবেন, আপনি লিঙ্ক থেকে জাস্ট মানে অ্যাড হবে। জাকির ভাই, আরেকটা কোশ্চেন। জি, পেমেন্টটা কি প্রথম ক্লাসের পরে দিতে হবে নাকি এখনই দিয়ে দিতে হবে জাকির ভাই? এইটা আপনার ইস্যু, আপনি জাস্ট আপনি আমার সাথে কথা বলে নিলে হবে। আচ্ছা, ঠিক আপনি আছে, নেক্সট ওকে। ক্লাসটা চাইলে নেক্সট ক্লাসটা করতে পারেন, বিকজ নেক্সট ক্লাসও সবার এক্সেস ফ্রি। আপনারা মানে কারণ ওকে। আমি তো এখন এতক্ষণ কথা বলছি, কোনো পড়ানো তো এখনো পড়াই নেই। আমাকে তো টেস্ট করতে হবে আপনার পড়া দিয়ে। রেগুলার পড়াতে গেলেই না আপনি বুঝবেন যে ভাই আসলে ভালো পড়ায় না খারাপ পড়ায়। আজকে তো আমি আমার মানে প্রোফাইল শেয়ার করেছি, প্ল্যান শেয়ার করেছি। রেগুলার পড়ায় তো আমরা যাই না, রেগুলার পড়ায় যাবো নেক্সট দিন। এই জন্য নেক্সট ক্লাসটা আপনাদের জন্য ফ্রি থাকছে, কোনো সমস্যা নাই। পেমেন্ট তো বিকাশই করা যাবে তাই না জাকির জি ভাই? জি, আমি ইনস্ট্রাকশন দিয়ে দিব পেমেন্টের। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া, পেন্ডিং এর সময় যে ফ্ল্যাগটা রেজ করতে হয় ওই অপশনটা আবার একটু বলবেন, আমি মনে হয় মিস করেছি। আচ্ছা, ওখানে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনি স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পারবেন শুধু। হ্যাঁ, একটা প্রশ্ন আচ্ছা। দেখতে পারবেন, ধরেন 1 নম্বর প্রশ্ন আপনি আসছে স্ক্রিনে, আপনি যখন ওরা আপনি যে সেন্টার পরীক্ষা দিতে যাবেন, কোয়েশ্চেন অ্যাক্সেস করলে ওদের আইডি দিয়ে ওরা অ্যাক্সেস করবে। ওকে। অ্যাক্সেস করে, আচ্ছা, ওখানে কিন্তু সিসি ক্যামেরা থাকে। হ্যাঁ, মানে মানে অনেক কনফিডেন্সিয়াল ইস্যু। তো আচ্ছা। আপনি ওরা যখন ওদের আইডি দিয়ে অ্যাক্সেস করার পর আপনাকে পারমিশন দিয়ে দিবে, আপনি যখন লগ ইন করবেন ওরাই আইডি পাসওয়ার্ড দিয়ে বলবে যে স্টার্ট করেন। আপনি স্টার্ট বাটন দিলে প্রথমে 1 নম্বর কোয়েশ্চেন চলে আসবে, বা একটা ইনস্ট্রাকশন আসবে প্রথমে। ইনস্ট্রাকশনটা সাধারণত সময়ের সাথে মিলায় না। হ্যাঁ, ওটা আপনি আগে পড়তে পারবেন, একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে আপনি এত ঘন্টা পরীক্ষা ইত্যাদি ইত্যাদি ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন যখন স্টার্ট করবেন 1 নম্বর প্রশ্ন আসছে, প্রশ্নের মধ্যে 4টা অপশন থাকে। 4টা অপশনে কিন্তু ক খ গ ঘ এরকম অপশন না, অপশন হচ্ছে 4টা গোল গোল দাগ দেওয়া থাকে। আপনি একটাতে যখন ক্লিক করবেন ওটা ফিল আপ হয়ে যাবে, মানে আপনি অ্যান্সার দিয়েছেন। অ্যান্সার দিয়ে নিচের দিকে ডান দিকে 3টা ঘর থাকে, একটা হচ্ছে নেক্সট, আরেকটা হচ্ছে ফ্ল্যাগ, আরেকটা হচ্ছে রিভিউ, 3টা থাকে। তা আপনি যখন ধরেন আপনি 1 নম্বর কোয়েশ্চেনে 2 নম্বর পয়েন্টটা ক্লিক করে নেক্সট দিলেন, 2 নম্বর কোয়েশ্চেন চলে আসছে। 1 নম্বর কোয়েশ্চেনটা আপনি ফুললি মানে কনফিডেন্স ছিল যে 1 নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সার যেটা দিয়েছেন এটা। 2 নম্বর কোয়েশ্চেনে আসার পরে আপনি মনে হচ্ছে যে এটা কনফিউশন আপনার কাছে, যে অ্যান্সারটা তো মনে হয় বি হবে না, মানে আপনি কনফিউশন যে বি না সি, বি না সি। বাট এই 2 নম্বর কোয়েশ্চেনের কোনো না কোনো একটা অ্যান্সারকে আপনাকে সিলেক্ট করতে হবে, করে নেক্সট দিলে পরের কোয়েশ্চেনে যেতে হবে, যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু 3 নম্বর কোয়েশ্চেন আপনি যেতে পারবেন না। তাহলে 2 নম্বর কোয়েশ্চেন আপনার কাছে কনফিউশনাল, এটা আবার রিভিউ করলে আপনার জন্য ভালো হয়। তখন আপনি কি করবেন, দুইয়ে যেটা আপনি টেন্টেটিভ যেটা আপনার কাছে মনে হচ্ছে অ্যান্সার, সেই অ্যান্সারটা দিয়ে ফ্ল্যাগের মধ্যে একটা ক্লিক করে নেক্সটে যাবে। তার মানে ফ্ল্যাগ কিউ এই কোয়েশ্চেনটা পেন্ডিং কিউতে রেখে দিবে অটোমেটেড। ওকে, এবার 3 নম্বর কোয়েশ্চেন যথারীতি আপনি অ্যান্সার করে 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 কন্টিনিউ করলেন, কন্টিনিউ করলেন, কন্টিনিউ করে শেষ করলেন। শেষ করার পরে যখন সব শেষ 73 পর্যন্ত যাওয়ার পরে ফ্ল্যাগটাতে আপনি ক্লিক করলে শুধুমাত্র যেগুলি আপনি পেন্ডিং এ রেখেছেন সেই প্রশ্নগুলি আসবে। মানে এখন মনে হচ্ছে যে ভাইয়া দরকার কি এটা, কিন্তু তখন খুব মানে গুরুত্বপূর্ণ কাজ এটা, কারণ তখন তো আপনি সকল প্রশ্ন দেখার সময় নেই। জি জি। 1 নম্বর তো আপনি কনফিডেন্স ছিল। এমনও জি। অনেকে আছে যারা তখন এই পেন্ডিং কোয়েশ্চেনটা আগে গুনে ফেলেছে, কয়টা আছে, 1 2 3 4 5 6 27টা আছে, তার মানে আপনি 73টা কোয়েশ্চেন ঠিকঠাক অ্যান্সার দিয়েছেন, তখন কনফিডেন্স চলে আসে 70-এর উপরে তো পাচ্ছি। হ্যাঁ, এই জন্য এই ফ্ল্যাগটা এডিশনালি আপনার ভ্যালুয়েট করে। এবার যে ফ্ল্যাগের যে কোয়েশ্চেনটা, যে ফ্ল্যাগে যে যে কোয়েশ্চেনগুলি রেখেছেন সেগুলি আসবে অটো। যেমন ধরেন আপনি 2 নম্বর কোয়েশ্চেন রেখেছেন, 2-এর পরে 7 রেখেছেন, তাহলে 2 নম্বর যখন আপনি আবার আসবে, এবার তো আপনাকে ফাইনাল অ্যান্সার দিতে হবে, আপনি দিয়ে নেক্সট দিলে 7 নম্বর কোয়েশ্চেনটা আসবে, সিরিয়ালে আর 3 আসবে না, কারণ পেন্ডিং এ আপনি রেখেছেন পরবর্তী কোয়েশ্চেন 7। শুধুমাত্র পেন্ডিং কোয়েশ্চেনগুলি ফ্ল্যাগ থেকে আসবে, যখন আপনি দিয়ে নেক্সটে যাবেন তখন ওই ফ্ল্যাগটা থেকে ওই কোয়েশ্চেনটা অটোমেটিক সরে যাবে, সরে এটা গিয়ে কি গিয়ে গিয়ে আপনার রিভিউ কিউটা জিরো। করা যাবে, মানে তাড়াতাড়ি শুধু ওগুলাই দেখা যাবে, এটা ভালোই হবে। জি, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। thank you। আর কারো কোনো কোয়েশ্চেন? আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার একটা কোশ্চেন ছিল যে এটা অ্যাকচুয়ালি সিডিসিএস সার্টিফিকেশনের মানে আমার জন্য বা যারা আমরা আসলে ট্রেডে কাজ করি না তাদের জন্য আসলে কতটা রিকোয়ারমেন্ট হবে বা কতটা হেল্পফুল হবে ইন ফিউচার,
যেমন যারা আমরা বিজনেসে কাজ করি, লাইক এখন আমি এআরএম, আমার গোলও আসলে এই বিজনেস লাইনেই থাকার এবং দেখা যাচ্ছে ফিউচারে আরএম বা এই লাইনেই থাকার। সো এই ক্ষেত্রে আসলে এই সার্টিফিকেশনটা আসলে কতটা হেল্পফুল হবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মানে যদি আপনি আরএম বেস থাকেন, আপনার তো একটা সময় আপনি মানে কর্পোরেট কাস্টমার ডিল করতে হবে আপনার, মানে ডেফিনেটলি ড্রিম থাকবে বড় কর্পোরেট কাস্টমার ডিল করা। আর বড় কাস্টমার কম ব্যাংকে, আমাদের ব্যাংকগুলিতে বড় কাস্টমারের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু ট্রেড বেস ব্যাংক মানে কাস্টমার বেশি থাকে। এখন আপনার একজন কাস্টমার ট্রেডের একজন কাস্টমার আপনার আছে, যিনি যার আরএম আপনি আপনি সিডিসিএস পাস করেছেন, এটা শুধুমাত্র ওই ট্রেড ডিভিশনের সাথে পাইপলাইনের জন্য আপনাকে হেল্প করবে এরকম না। কাস্টমারের কাছে আপনার কনফিডেন্স ক্রিয়েট মানে এনহ্যান্স করবে। আপনি যে ট্রেড ডিভিশনের সাথে নেগোশিয়েট করবেন, কাজ করবেন, সেখানে আপনার মানে বেসটা স্ট্রং করবে। ইভেন দো কোনো কারণে কোনো ইস্যুতে যদি মানে ধরেন সিনিয়র ম্যানেজমেন্টের কোনো ইস্যু থাকে, সিনিয়র ম্যানেজমেন্ট কাউকে হাইলাইট করার দরকার হয়, ফোকাস করার দরকার হয়, ইউ আর ওয়ান অফ দ্যাট পার্সন। সুতরাং মানে আমি বললাম তো সিডিসিএস টা অ্যাপার্ট ফ্রম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন, কারণ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে যদি আপনার এসিআর এ 10 মার্কস দিয়ে দেয়, আপনার তো কিছু করার নাই, আর এটা আপনার জন্য মানে মানে খুবই প্রায়োরিটি দিয়ে নিতে হচ্ছে। এই দুইটা সার্টিফিকেশনের বাইরে আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ যদি প্রেস্টিজিয়াস মুডে ক্যারিয়ারকে ডাইভার্সিফাইড করতে চান, তার জন্য সিডিসিএস ইজ বেস্ট। আপনি আরএম হতে আরএম, একটা ব্যাংকের আরএম সবসময় আরএম থাকবেন এমন না, একটা সময়, কারণ আপনি আরএম মানে কিন্তু আপনি বলবেন না যে ভাই আমি আরএম হয়ে আমার চাকরি শেষ করবো। ডেফিনেটলি আপনার ড্রিম আছে যে আপনি একটা সময় ডিএমডি হবেন, বিজনেস হেড হবেন, অথবা এটা হবেন, এইগুলি তো আপনার আলটিমেট প্ল্যান আছে। তা আলটিমেট এই প্ল্যানগুলি প্রত্যেকটা জিনিসই কিন্তু ট্রেড অ্যালাইন আছে। সুতরাং আপনার এই সার্টিফিকেটটা যে কোনো স্টেজে আপনাকে এডিশনাল ফিচার দিবে দিবে দিবে, মাস্ট মাস্ট। এনি আদার জি, কোয়েশ্চেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আসলে এখনই ওই কর্পোরেট ক্লায়েন্টই কভার করি, কর্পোরেট ক্লায়েন্ট অ্যাজ এআরএম কভার করছি। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, আমি আমার অ্যান্সার পেয়ে গেছি। থ্যাঙ্কস। এনি আদার কোয়েশ্চেন? ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা পাবো কোথায়? আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের মনে গ্রুপে দেওয়া আছে, আমি তারপরও চ্যাট বক্সে একটু দিয়ে দিচ্ছি, কারো যদি প্রয়োজন হয় আমাকে ফোন দিতে পারেন, কোনো গ্রুপে সমস্যা নেই। গ্রুপে দিয়ে দিন ভাই আরেকবার। আচ্ছা, গ্রুপে দিয়ে দিব, গ্রুপ থেকে আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আর আমি পেমেন্ট ধন্যবাদ ইনস্ট্রাকশনটাও ভাইয়া। দিয়ে দিব, যদি মনে করেন কেউ আগে পেমেন্ট করতে চান করে ফেলতে পারেন। আর আরেকটা জিনিস আমি একটু মানে দুইটা জাস্ট, এটা এটা আমার নর্মস আর কি, আমি ট্রাই করি। সেটা হচ্ছে আমি যদি 9টায় ক্লাসের কথা বলি বা 10টায় ক্লাসের কথা বলি, আমরা কিন্তু ওই সময় স্টার্ট করি। হ্যাঁ, মানে আপনার জুম লিঙ্ক আইডি তখনই ওপেন থাকে। আনফরচুনেটলি আমার এন্ড থেকেও তো প্রবলেম থাকতে পারে, যদি কোনো কারণে ধরেন আমি একটা ক্লাস স্কেডিউল শেয়ার করেছি, আনফরচুনেটলি আমি ক্লাসটা নিতে পারছি না, আমি কিন্তু আগে আপনাদেরকে ইন্টিমেট করবো যে আনফরচুনেটলি এই ক্লাসটা এই সময় হচ্ছে না, এটা পরে হবে। বাট যেটাতে আমার কোনো ধরনের মেসেজ যাচ্ছে না বা রেগুলার আছে, তার মানে ওই ক্লাসটা ওই সময়ে ঠিক হবে। মানে টাইম ম্যানেজমেন্ট, আই উইল ট্রাই মাই বেস্ট যে টাইম ম্যানেজমেন্ট অ্যারেঞ্জ করার জন্য। আমি যদি ক্লাস যদি আমার 1 ঘন্টা 45 মিনিটের শিডিউল থাকে, আমি 1 ঘন্টা 45 মিনিটই নিব। তার যদি 5 মিনিট 10 মিনিট বেশি নিতে হয়, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে ভাই 10 মিনিট বেশি নিতে চাচ্ছি কোর্সটা কমপ্লিট করার জন্য। বাট আমার সিনপসিস, আমার ওই কোর্স কোঅর্ডিনেশন, আমার মানে মানে কোর্স বা টপিক সিলেকশনটা আমি ওইভাবে নেই, ওইটুকু সময়টুকুর মধ্যে শেষ করার জন্য। মানে আপনাদের খুব বেশি বদার করবো না যে একদিন ক্লাস হয়েছে 2 দিন হয়নি, 3 নম্বর দিনে গিয়ে একটা ক্লাস 3 ঘন্টা নিচ্ছি, নট ইয়েট। এরকম হওয়ার সম্ভাবনা খুব কম। কোনো জায়গায় যদি আমার এডিশনাল সময়ের প্রয়োজন হয়, আমি তখন রিকোয়েস্ট করে নিবো যে ভাই এই কোর্সে মানে লাইনের এখানে আছে, এটুকু শেষ করলে আপনাদের জন্য সুবিধা হবে, 10 মিনিটস প্লিজ আমাকে একটু কনসিডার করুন। আদারওয়াইজ আমরা টাইম মতোই মোটামুটি ক্লাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন যেহেতু জুমের ক্লাস, মানে ইলেকট্রনিক ইস্যুতে প্রবলেম থাকতে পারে, অন্য কোনো ইস্যুতে প্রবলেম থাকতে পারে, সেটুকু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেবেন। হয়তো জুমে ক্লাস করছি, ইলেকট্রিসিটি চলে গেল, পরের লাইনটা ইন্টারাপ্ট করতে মানে কানেক্টেড করতে আমার একটু সময় নিতে হচ্ছে, এরকম কিছু ইন্টারাপশন হয়তো হতে পারে। আর খুব বড় ধরনের একটা ইন্টারাপশন হয় অনেক ক্ষেত্রে, সেটা হচ্ছে রেকর্ডিংটা নিয়ে। কারণ আপনাদের যেহেতু আমি রেকর্ডিং প্রোভাইড করি, রেকর্ডিংটা প্রসেস করতে ধরেন আপনাদের 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 45 মিনিট ক্লাসের রেকর্ডিং প্রসেস করতে 15 মিনিট সময় লাগে মিনিমাম। মিনিমাম অনেক সময় এরকম হয়, ধরেন আমি 1 ঘন্টা ক্লাস নিচ্ছি, 1 ঘন্টার পরে ইলেকট্রিসিটি চলে গেল, অটোমেটেড আমার রিকানেক্টেড যে ডিভাইসটা আছে সেটা থেকে রিকানেক্ট হতে সময় নিচ্ছে মাঝখানে ধরেন 3 সেকেন্ড, তার মধ্যে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে।
এখন আমাকে এবার কি করতে হবে, যে রেকর্ডিংটা 1 ঘন্টা হয়েছে সেটা আগে রেকর্ডিংটা প্রসেস করতে হবে, মিনস 10 মিনিটস আমাকে এখানে টাইম কনজিউম করতে হবে। আমি আর জুমে ঢুকতে পারছি না এই সময়টাতে। আমি তখন গ্রুপে মেসেজ দিয়ে দিব যে আমার মানে ডাউনলোড রুলিং বা রেকর্ডিং প্রসেসের জন্য 10 মিনিট সময় লাগবে, 10 মিনিট পরে আমরা ক্লাসে জয়েন করব। এটা 1-2বার হয়েছে, সেজন্য আমি এই মানে মানে আমার এন্ড থেকে যদি যদি বলেন যে ডিসপ্যারিটি বা মানে আনকনভেনিয়েন্স সিচুয়েশনটা কেমন হতে পারে, এই এই টাইপের 1-2টা ইভেন্ট হয়তো হতে পারে। বাট রেকর্ডিং সিনথিসটা আমি মানে প্রপারলি গ্রুপে মোটামুটি শেয়ার করব বা শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে, আমরা প্ল্যান করেছি 1.5 ঘন্টার মধ্যে সূচনা ক্লাসটা করব। আমি অলমোস্ট 1.5 ঘন্টা কাভার। এডিশনাল কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, ফার্দার এনি কোয়েশ্চেন? নাই? তাহলে আমরা শেষ করবো আজকে। আজকে রেকর্ডিংটা আমাদের কমন গ্রুপে আমরা দিয়ে দিব। আমাদের যারা যে ব্যাচ থেকে যেখান থেকে জয়েন করেছেন, আমি জানি না বাহির থেকে কেউ জয়েন করেছেন কিনা, মানে ইউটিউব মানে ফেসবুক বা অন্য কোনো জায়গা থেকে যদি জয়েন করে থাকেন, তাহলে আমার নাম্বারটা আমি চ্যাট বক্সে দেই, আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি গ্রুপে অ্যাড করে দিব। আর আর অন্য যে গ্রুপ থেকে আমাদের মানে আমার একটা ওই প্রফেশনাল কমিউনিটি বলতে একটা গ্রুপ আছে যেখানে ম্যাক্সিমাম সবাই জয়েন্ট আছেন, আমি সেই গ্রুপও রেকর্ডিংটা শেয়ার শেয়ার করবো, বা সেখান থেকেও চাইলে শুনে নিতে পারবে। আর ইনশাল্লাহ যারা ক্লাসে জয়েন করবেন, আপনাদের সাথে রবিবার সকালে ইনশাল্লাহ আমার কথা হবে। রবিবার সকাল 10টা 15 মিনিটে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।